হ্যালো এভরিওয়ান। আজকে আহ, আমরা ল্যাম্বার্ট বিয়ার্স ল এটা নিয়ে ডিসকাস করবো অ্যাকচুয়ালি। আমরা লাস্ট ক্লাসে মানে স্পেকট্রোস্কোপির ফার্স্ট ক্লাস যেটা হয়েছিল গত সপ্তাহে, সেখানে আমরা স্পেকট্রোস্কোপির বেসিক যে টার্মসগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম মেনলি। আর আমরা সেখানে ওই কোনো একটা স্যাম্পলের মধ্য দিয়ে যদি আমরা কোনো লাইট পাস করাই তাহলে স্যাম্পলটা কতটা অ্যাবজর্ব করবে। হ্যাঁ, তো তার যে ল, দ্যাট ইজ ল্যাম্বার্ট ল, সেটা আমরা পড়ে ফেলেছি অলরেডি। বিয়ার্স লটা পড়িনি। তো আজকে আমরা বিয়ার্স লটা পড়বো এবং তার কম্বাইন্ড ফর্ম, দ্যাট ইজ ল্যাম্বার্ট বিয়ার্স ল। এই দুটো জিনিস একসঙ্গে আমরা ল্যাম্বার্ট বিয়ার্স ল আকারে পড়বো। পড়ে সেখান থেকে আমরা বেশ কিছু জিনিসপত্র, ইনস্ট্রুমেন্টেশন অফ ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, সেই পার্টগুলো আমরা পড়বো আর কি, একটা একটা করে। আচ্ছা, আমরা আগের দিনের ক্লাসটা একটু লাস্টে যে পার্টটা হয়েছিল মানে ল্যাম্বার্ট বিয়ার্স ল, সেই পার্টটাকে একটু জাস্ট ডিসকাস করি, তারপর করে আমি পরের পার্টটাকে যাবো আর কি। তো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের স্পেকট্রোস্কোপি লেকচার 2। স্পেকট্রোস্কোপি লেকচার 2 আজকে আমরা পড়বো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আর কি, হুম, সেখানে লজ রিগার্ডিং অ্যাবজর্পশন যে পার্টটা, সেখানে আমরা কি পড়েছিলাম? সেখানে পড়েছিলাম যে ধরো কোনো একটা স্যাম্পল, হ্যাঁ, কোনো একটা স্যাম্পল, মনে করো এটা একটা কিউভেট, মানে স্যাম্পল রাখার পাত্র, তাতে কিছু স্যাম্পল নেওয়া হয়েছে, যে স্যাম্পলটা কিনা লাইট অ্যাবজর্বিং সাবস্টেন্স। তাহলে এই স্যাম্পলটা যেটা নেওয়া হয়েছে, এই স্যাম্পলটা নেওয়া হয়েছে লাইট অ্যাবজর্বিং স্পিসিস। কি নেওয়া হয়েছে? লাইট অ্যাবজর্বিং অ্যাবজর্বিং স্যাম্পল, লাইট অ্যাবজর্বিং স্যাম্পল। আচ্ছা, এবার এই যে পাত্রটা যেটা নেওয়া হয়েছে এটাকে বলা হয় কিউভেট। হ্যাঁ, এটা কি বলা হয়? কিউভেট, CUVET, কিউভেট। এটা কাঁচের পাত্র। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে ফিজিক্যাল কেমিস্ট্রিতে, হ্যাঁ, সেখানে দেখতে পাবে এরকম একটা কাঁচের পাত্র হয় কিউভেট। তুমি নেটে সার্চ করলেও পাবে, কিউভেট বলে সার্চ করলে দেখবে কিউভেট একটা কাঁচের, স্বচ্ছ কাঁচের পাত্র, হ্যাঁ, যেটাতে স্যাম্পেলটাকে ভরা হয়। এবার এই কিউভেটের এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় লেন্থ, দ্যাট ইজ এল, এল ফর লেন্থ। এবার ধরো তুমি এই এই এর মধ্যে স্যাম্পেলটা ভরলে, ভরে এবার কি করা হবে? এবার যেটা করা হবে সেটা হচ্ছে এই এই লেফট হ্যান্ড সাইডে একটা সোর্স অফ লাইট থাকবে, সেখান থেকে সে কন্টিনিউয়াসলি লাইট ছাড়বে, এইভাবে রেগুলো ছাড়বে। লাইটের রেগুলো যদি ছাড়ে, তাহলে এই কাঁচের পাত্রর মধ্য দিয়ে, মানে স্যাম্পেলের মধ্যে দিয়ে ওই লাইট রেটা পাস করবে। লাইট রেটা পাস করে কি হবে, যখন এই দিক থেকে ডান দিক থেকে লাইটটা ট্রান্সমিট হবে, তখন কি বলা হয়েছে না, লাইটের যতটা লাইট তুমি, যে ইন্টেন্সিটির লাইট, ধরো মনে করো এখানে I0 ইন্টেন্সিটির লাইট তুমি ছেড়েছো, তাহলে একটা পার্টিকুলার পোর্শন এই স্যাম্পেল কি করবে, অ্যাবজর্ব করে নেবে, যেহেতু এটা লাইট অ্যাবজর্বিং স্পিসিস। তাহলে কি করবে ও, এই I0 যে পার্টটা, এই I0 বা ইন্টেন্সিটি ওয়ালা যে লাইটটা তুমি ছাড়ছো, ছেড়ে এই স্যাম্পলের মধ্যে দিয়ে পাস করাচ্ছে, তার একটা পোর্শন বা একটা পার্সেন্টেজ সে অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নিয়ে এই ধার দিয়ে ট্রান্সমিট করবে তার বাকি পোর্শনটা। মানে ধরো আমি যদি নাম্বারের ভিত্তিতে করি, মনে করো 4টে রেডিয়েশন এখান থেকে গেল, হ্যাঁ, তো সেখান থেকে ধরো এই ধার দিয়ে 2টো রেডিয়েশন বেরিয়ে গেছে। তাহলে 2টো রেডিয়েশন বেরিয়ে গিয়েছে মানে অলরেডি সে 2টো রেডিয়েশন কি করেছে, অ্যাবজর্ব করে নিয়েছে। তো এই যে ট্রান্সমিট করেছে যে পার্টটা, সেটাকে আমি যদি বলি তার ইন্টেন্সিটি অবশ্যই আগের থেকে কমে যাচ্ছে, কারণ দুটো সে অ্যাবজর্ব করে নিচ্ছে, বাকিটা ছাড়ছে। তাহলে যে ট্রান্সমিটেড যে লাইটটা ছাড়ছে তার ইন্টেন্সিটি যদি আই হয়, তাহলে সে কি করছে না, আই না বলে আমি বলি IT বলি, ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি IT। তাহলে কি হবে না, এখানে তাহলে এই অ্যাবজর্ব করেছে কতটা, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ অ্যাবজর্বড
লাইট কত হবে, সেটাকে যদি আমি আই বলি, তাহলে আই ইকুয়াল টু কী হবে, কতটা অ্যাবজর্ব করেছে, আমি ছেড়েছিলাম কতটা ইনিশিয়ালি I0, আর ট্রান্সমিট করেছে কতটা IT। এই দুজনের পার্থক্য যেটা হবে সেই পার্থক্যটাই সে কী হয়েছে, স্যাম্পেল অ্যাবজর্ব করে নিয়েছে। তাহলে স্যাম্পেল I0 থেকে IT বাদ দিলে যে পার্টটা হয়, দ্যাট ইজ আই, সেইটা অ্যাবজর্ব করেছে, এবং সেই অ্যাবজর্বিং লাইটটাকে বলা হচ্ছে ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট। তাহলে এবার যে কোনো লাইট অ্যাবজর্বিং স্যাম্পেল যারা হয় তারা এই প্রপার্টি দেখায়। তাহলে কি হলো, এটা আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে কোনো একটা স্যাম্পেলের মধ্যে দিয়ে তাহলে কি হচ্ছে না, I0 ইন্টেন্সিটিওয়ালা কোনো লাইট যদি আমরা ছাড়ি, তাহলে স্যাম্পেল তার একটা পোর্শন অ্যাবজর্ব করে নেবে, বাকিটাকে ট্রান্সমিট করে দেবে। তো যেটা অ্যাবজর্ব করবে সেটাকে বলা হয় অ্যাবজর্ব লাইটের ইন্টেন্সিটি, এবং তার ইকুয়েশন হচ্ছে I0 মাইনাস IT। ওকে, এবং এই ঘটনাটা যেটা আমরা ডিসকাস করলাম সেটাকে বলা হয় অ্যাবজর্পশন। ঠিক আছে, ওকে। এবার এই অ্যাবজর্পশন যেটা হবে আর কি, স্যাম্পেল যেটা অ্যাবজর্ব করছে লাইটের একটা পোর্শনকে, এবার প্রশ্ন হলো যে সব স্যাম্পেল কি একই লাইট অ্যাবজর্ব করবে, বা যে কোনো সিচুয়েশনে কি লাইট অ্যাবজর্পশন একই রকম হবে? উত্তর হচ্ছে না। তাহলে সেখানে স্যাম্পেল টু স্যাম্পেল ডিপেন্ড করবে কেমন সে লাইট অ্যাবজর্ব করবে। আর তুমি যে এক্সপেরিমেন্টাল যে ইনস্ট্রুমেন্টেশনটা ঠিক করেছো, যে ইনস্ট্রুমেন্টটা নিয়েছো, সেই ইনস্ট্রুমেন্টে তুমি এই যে পাথ লেন্থ, হ্যাঁ, এই যে লেন্থ এলটা কত নিয়েছো, হ্যাঁ, বা এখানে স্যাম্পেলটার কনসেন্ট্রেশন কত নিয়েছো, সেই সব কিছুর উপর ডিপেন্ড করবে যে ওই স্যাম্পেলটা ইনসিডেন্ট যে রেডিয়েশন তার কত পার্সেন্ট ঠিক অ্যাবজর্ব করবে আর কতটা ট্রান্সমিট করবে। বুঝলে? তারপরে এই স্যাম্পেলটা ওই লাইটের ইনসিডেন্ট লাইটের কতটা পোর্শন সে অ্যাবজর্ব করে নেবে, সেটা অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে যেমন কনসেন্ট্রেশন বললাম, হ্যাঁ, তুমি কনসেন্ট্রেটেড বা ডাইলুট যেরকম একটা সলিউশন করলে তার মতো করে সে অ্যাবজর্ব করবে। আবার এই যে স্যাম্পেলটা যে করেছো, স্যাম্পেলটা যে লেন্থ করেছো, এই যে লেন্থ কিউবেটটা যে লেন্থ, এই পাত্রের লেন্থটা বড় ছোট করতে পারি আমি, তো সেইটা চেঞ্জ করলে কীরকম ইন্টেন্সিটি সে অ্যাবজর্ব করবে। তো এই প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ড করছে। তো সেই কিভাবে ডিপেন্ড করছে সেটা বোঝার জন্য আমাদের কাছে একটা মানে দুটো ল আমাদের কাছে ছিল। একটাকে বলা হয়েছিল ল্যাম্বার্ট ল, আর একটাকে বলা হয়েছিল বিয়ার্স ল। তো আমরা গতদিন ল্যাম্বার্ট লটা পড়েছিলাম, ঠিক আছে, গতদিন ল্যাম্বার্টস লটা পড়েছিলাম, ঠিক আছে। তো ল্যাম্বার্টস লতে কি বলা হয়েছিল, ধরো মনে করো যে এই একটা স্যাম্পেল, এই একটা পাত্র, হুম, আর আরেকটা এই একটা পাত্র। এবার এখানে স্যাম্পেল রয়েছে, এখানেও স্যাম্পেল রয়েছে একই কনসেন্ট্রেশনের, কিন্তু তুমি খেয়াল করো দুটো পাত্রের এই যে লেন্থ, এই লেন্থটা কি এক? কি মনে হচ্ছে? না দাদা। তাহলে এটাকে যদি আমি L1 বলি আর এটাকে যদি আমি L2 বলি, তাহলে অবভিয়াসলি L2টা তোমার চোখে কি মনে হচ্ছে, L1 এর থেকে বড়, তাই তো? তাহলে এবার যদি এরকম দুটো পাত্রে যদি এরকম আলাদা আলাদা লেন্থওয়ালা আমি কিউবেট নিই, নিয়ে এবার তার মধ্যে থেকে যদি আমি লাইট পাস করাই, হ্যাঁ, ধরো আমি লাইট পাস করাই, ধরো চারটে আমি রে দেখাচ্ছি, চারটে রে দেখাচ্ছি, এখানেও ধরো চারটে রেডিয়েশন পাস করাচ্ছি। তাহলে কি বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ল্যাম্বার্ট ল, ল্যাম্বার্ট ল বলছে যত তুমি পাথ লেন্থ বাড়াবে তত ইন্টেন্সিটি মানে যেটা অ্যাবজর্ব লাইট তত বেশি হবে, মানে আইটা বেড়ে যাবে, তাহলে বেশি বেশি অ্যাবজর্ব করবে সে। তার মানে যত তুমি এই এলটা বড় করবে, লেন্থটা বড় করবে, তত সে লাইট বেশি অ্যাবজর্ব করবে, তাহলে ট্রান্সমিট কম করবে। তো প্রথমটা দ্বিতীয়টার মধ্যে কোনটা বেশি অ্যাবজর্ব করবে তাহলে, L1 নাকি L2? L2 L2 বেশি অ্যাবজর্ব করবে। তাহলে ট্রান্সমিট কোনটা বেশি করবে? L1। L1। তাহলে আমরা যদি ট্রান্সমিশনটা দেখাই, তাহলে ধরো চারটে রেডিয়েশন এখানে আছে, ধরো এখানে আমি সাপোজ বলছি এখানে তিনটে পাস করে গিয়েছে, তাহলে অ্যাবজর্ব করেছে একটা, ধরো তাহলে একটা পোর্শন মানে 1/4 অ্যাবজর্ব করে নিয়েছে। আর এখানে মনে করো এই এই রকম ট্রান্সমিট হয়েছে, তার মানে কি হয়েছে 50% অ্যাবজর্ব করে নিয়েছে, তাই না? চারটের মধ্যে দুটো অ্যাবজর্ব করে নিয়েছে। তার মানে এখানে প্রশ্ন মানে পরিষ্কার যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যদি পাথ লেন্থ এল কিউবেটের যে পাথ লেন্থ, এই পাথ লেন্থ যত বড় করবে তত অ্যাবজর্পশন বেশি হবে, ঠিক আছে। তার মানে অ্যাবজর্পশন বেশি হবে মানে কি ট্রান্সমিশন তত কম হবে, তাহলে বেশি পরিমাণ লাইট সে খেয়ে নেবে, হুম, বেশি পরিমাণ লাইটকে সে খেয়ে নেবে, তুমি যতটা লাইট পাস করাবে তার একটা পোর্শন সে খেয়ে নেবে। তো এখান থেকে ল্যাম্বার্ট লটার স্টেটমেন্ট কি বলেছিল, স্টেটমেন্টটা বলেছিল যে
যে ফ্র্যাকশন অফ লাইট absorbed by a pure light absorbing species, by a pure light absorbing species, ঠিক আছে, species is proportional to path length. সেটা আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, পাথ লেন্থ। তাহলে এখন আমাদের এটাকে ইকুয়েশন আকারে কি করে লেখা যায়? ফ্র্যাকশন অফ লাইট অ্যাবজর্ব। ধরো মনে করো তুমি আই পরিমাণ লাইট ছেড়েছো, তাহলে তার থেকে সে ডিআই পরিমাণ খেয়ে নিয়েছে, তাহলে খেয়ে নিয়েছে মানে মাইনাস ডিআই বাই আই। এইটা হচ্ছে ফ্র্যাকশন অফ লাইট অ্যাবজর্ব মাইনাস ডিআই বাই আই। তুমি লাইট দিয়েছো আই, সে ডিআই পরিমাণ খেয়ে নিয়েছে, তাহলে মাইনাস কেন? যেহেতু ও অ্যাবজর্ব করে নিয়েছে তাই জন্য। তাহলে মাইনাস ডিআই বাই ডিআই আই মানে আইটা কমিয়ে দিচ্ছে, তাহলে মাইনাস ডিআই বাই আই ইজ প্রপোর্শনাল টু কি বলছে? পাথ লেন্থ। তাহলে আমরা কি বলবো? পাথ লেন্থ মানে আমরা সেটাকে ডিএল যদি বলি, ডিএল, এটাকে আমরা ডিএল বলি, এল না বলে এটাকে ডিএল বলি, হ্যাঁ ডিএল বলি। আচ্ছা, তাহলে এইটা হয়ে যাবে ইকুয়েশন। তাহলে আমাদের ল্যাম্বার্ট লয়ের যে ইকুয়েশন সেটা হচ্ছে এইটা, যে মাইনাস ডিআই বাই আই ইজ প্রপোর্শনাল টু ডিএল। তুমি লেন্থ যত বড় করবে স্যাম্পেলের, তত তোমার কি হবে? তত অ্যাবজর্পশন বাড়বে। তাহলে অ্যাবজর্পশন বেশি হলে কি হবে? ট্রান্সমিশন কমে যাবে, তাই না? ওকে, আচ্ছা, এইটা হয়ে গেল ল্যাম্বার্টস ল। যারা আগের দিন ক্লাসটা করতে পারেনি তারা দেখে বুঝে নিলে যে ল্যাম্বার্টস ল কি বলছে। আচ্ছা, এবার হচ্ছে বিয়ার্স ল, তাই না? এবার হচ্ছে বিয়ার্স ল। আচ্ছা, বিয়ার্স লতে কি বলছে? বিয়ার্স লতে বলছে, ধরো মনে করো আমি ঠিক আবার একটা মডেল যদি আমি এখানে ড্র করি, তাহলে ধরো দুটো কিউবেট নিলাম, দুটো কিউবেটই একই রকম, ঠিক আছে? তেমন এরো লেন্থ কত? এরো লেন্থ একই, মানে এক লেন্থ না বলে আমি যদি ভলিউম বলি, তাহলে এরো ভলিউম একই, এই কিউবেটটার ভলিউমে যা, এই কিউবেটটার ভলিউমও তাই একই। কিন্তু এইখানে যে স্যাম্পেলটা, প্রথম স্যাম্পেলটা নিয়েছি, প্রথম স্যাম্পেলটা না, যে সলভেন্টের মধ্যে সাবস্টেন্সটাকে ডিজলভ করেছি, তো ডাইলিউট করেছি। মানে কিরকম ভাবে ডাইলিউট করা? মানে তবে ধরো প্রথমে এই যে সলভেন্ট আছে, এই সলভেন্ট আছে, এখানেও সলভেন্ট আছে, এখানেও সলভেন্ট আছে, কিন্তু তোমার এর মধ্যে যে ধরো জলের মধ্যে তুমি KMnO4 অ্যাড করেছো, তাহলে সলভেন্টটা জল, তার মধ্যে KMnO4 ঢেলেছো, তো KMnO4 গুলো কি হবে? তাহলে আমাকে সাবস্টেন্স হিসেবে বা স্পিসিস হিসেবে, লাইট অ্যাবজর্বিং স্পিসিস হিসেবে ধরতে হবে। তো লাইট অ্যাবজর্বিং স্পিসিসটা প্রথমে মনে করো কম অ্যাড করেছো, মানে ডাইলুট করেছো, জল বেশি পরিমাণে আছে আর স্যাম্পেলটা কম পরিমাণে আছে। আর অন্যদিকে আর একটা তুমি করেছো, কি হচ্ছে, জল আছে কিন্তু তার মধ্যে তুমি স্যাম্পেলটাকে অনেক বেশি বেশি অ্যাড করেছো, মানে কনসেন্ট্রেটেড সলিউশন তৈরি করেছো। কনসেন্ট্রেটেড সলিউশন তৈরি করেছো, ঠিক আছে? কনসেন্ট্রেটেড সলিউশন তৈরি করেছো। তাহলে কনসেন্ট্রেটেড সলিউশন যদি তৈরি করো, তাহলে এখন বলো যে তোমার সেন্স অনুযায়ী কোন স্যাম্পেলটা, মানে স্যাম্পল ওয়ান একই স্যাম্পেল, হ্যাঁ, শুধু ডাইলুশনটা আলাদা, কনসেন্ট্রেশনটা আলাদা, তাহলে প্রথম প্রথম সেট আপটা নাকি দ্বিতীয় সেট আপটা বেশি লাইট অ্যাবজর্ব করবে? দ্বিতীয়টা। তাহলে বুঝতেই পারছো যে এখানে কনসেন্ট্রেশন বেশি মানে লাইট এখানে পাস করতে চাইবে না, মানে লাইট অ্যাবজর্ব করে যাবে। আর যেহেতু এখানে কম পরিমাণ সাবস্টেন্স আছে, ডাইলুট আছে, তো ফলে কি হবে, এখান থেকে বেশি লাইট পাস করে যাবে। তো আমরা যদি একই রকম ভাবে এখানে আমরা ব্যাপারটাকে বুঝি, তাহলে ধরো এই যদি হয়,
তাহলে এখানে মনে করো দুটো লাইট পাস করেছে, তাহলে এখানে ঠিক একই রকম ভাবে যদি আমি দেখাই, তাহলে এখানে কি বেশি লাইট পাস করবে না কম লাইট পাস করবে? বেশি। বেশি লাইট পাস করবে। তাহলে এখানে লাইট অ্যাবজর্ব করছে কোথায় বেশি? লাইট অ্যাবজর্ব বেশি করছে কোথায়? দ্বিতীয়টায়। তাহলে দ্বিতীয়টায় যদি দেখা যায় যে লাইট অ্যাবজর্ব বেশি করছে, তার মানে আমি আগেই ধরে নিয়েছি যে কনসেন্ট্রেশন অর নাম্বার অফ পার্টিকেলস কোথায় বেশি আছে? 2 নম্বরে বেশি আছে। সেকেন্ড হ্যাঁ, তাহলে অ্যাবজর্বেন্স কোথায় বেশি হবে? সেকেন্ড কেস অ্যাবজর্বেন্সও 2 নম্বরে বেশি হবে, তাই না? তাহলে কনসেন্ট্রেশন যত বাড়াবে তুমি, তাহলে অ্যাবজর্বেন্স তত কি হবে? বেশি হবে। আর অ্যাবজর্বেন্স যত বাড়বে ট্রান্সমিটেন্স কি হবে? ট্রান্সমিট করবে কত, কোনটায় বেশি? বলো, অ্যাবজর্বেন্স যত বেশি হবে ফার্স্ট ট্রান্সমিট কেস তত কম হবে। হ্যাঁ, তাই ট্রান্সমিট উল্টো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখে নাও ভলিউম দুটোতেই সেম আছে, ভলিউম ভি সেম। আচ্ছা, এবার তাহলে এখান থেকে তাহলে আমাদের ইকুয়েশনটা বা বিয়ার্স ল যেটা, সেই বিয়ার্স লটা পুরোটাই এই মানে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। তাহলে কি হচ্ছে যে ফ্র্যাকশন অফ লাইট অ্যাবজর্ব ইজ প্রপোর্শনাল টু কি হবে? কি বলা যেতে পারে বিয়ার্স ল? কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। তাহলে কনসেন্ট্রেশন যত বাড়াবো তত আমি ফ্র্যাকশন অফ লাইট তত বেশি অ্যাবজর্ব করবে। তাহলে বিয়ার্স ল এটাই বলে যে the fraction of light absorbed is proportional to concentration of the solution. Concentration of the solution. ওকে, তাহলে কি হবে? মাইনাস ডিআই বাই আই। তাহলে হচ্ছে এটা কি ফ্র্যাকশন অফ লাইট অ্যাবজর্ব ইজ প্রপোর্শনাল টু কি হবে? কনসেন্ট্রেশন মানে সি। এটা হবে না, দেখো তো, সি ফর কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন এখানে ব্র্যাকেটে সি লিখে দাও, ঠিক আছে। তাহলে এবার এই যে ল্যাম্বার্ট ল আর বিয়ার্স ল, তাহলে ল্যাম্বার্ট ল আর বিয়ার্স ল অ্যাকচুয়ালি দুটোকে যদি কম্বাইন করি, তাহলে অ্যাকচুয়ালি ফ্র্যাকশন অফ লাইট অ্যাবজর্বড বাই দ্য স্পিসিস ইজ প্রপোর্শনাল টু কি কি দাঁড়াচ্ছে? ল্যাম্বার্ট ল কি বলছে? ফ্র্যাকশন অফ লাইট অ্যাবজর্বড বাই লাইট অ্যাবজর্বিং স্পিসিস ইজ প্রপোর্শনাল টু কে? স্যাম্পলের পাথ লেন্থ, মানে স্যাম্পলটা যত বেশি ডিস্টেন্স লাইট পাস করবে তার মধ্যে দিয়ে, তাহলে তত বেশি অ্যাবজর্ব করতে করতে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর বিয়ার্স ল কি বলছে? বিয়ার্স ল বলছে লাইট অ্যাবজর্বিং স্পিসিস যে ফ্র্যাকশন অফ লাইট অ্যাবজর্ব করবে সেটা প্রপোর্শনাল টু স্যাম্পলের কনসেন্ট্রেশন। স্যাম্পলের কনসেন্ট্রেশন যত তুমি বাড়াবে তত বেশি বেশি লাইট অ্যাবজর্ব করবে। তার মানে এই দুটো লকে যদি আমরা কম্বাইন করি, তাহলে কম্বাইন করলে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে কোন একটা লাইট অ্যাবজর্বিং স্পিসিস সেটা কি করবে না, ফ্র্যাকশন অফ লাইট অ্যাবজর্বড বাই দি লাইট অ্যাবজর্বিং স্পিসিস ইজ প্রপোর্শনাল টু পাথ লেন্থ অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দি সলিউশন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে নিচে এবার লিখতে হবে একটা জিনিস, তোমরা লেখো যে কম্বাইনিং দিজ টু ফ্যাক্টরস, প্যারা চেঞ্জ করে লেখো, কম্বাইনিং দিজ টু লজ, কম্বাইনিং দিজ THESE, combining these two laws, we can say that combining these two laws, comma, we can say that abar comma, at a constant temperature
at a constant temperature, comma, for a monochromatic light, for a monochromatic light, for a monochromatic light, monochromatic light মানে কি, যেখানে একটাই ওয়েভলেন্থে লাইট আছে, ঠিক আছে, পার্টিকুলার যেটা লাইট অ্যাবজর্ব করবে সেই ওয়েভলেন্থে আমি দেওয়া রয়েছে। পলিক্রোমাটিক মানে নাম্বার অফ ওয়েভলেন্থ সেখানে আছে, মনোক্রোমাটিক মানে সিঙ্গেল ওয়েভলেন্থ আছে। তো মনোক্রোমাটিক লাইট পাস করাতে হবে এখানে। কি বলা হচ্ছে যে ফর এ মনোক্রোমাটিক লাইট passes through a dilute homogeneous solution, passes through a dilute homogeneous solution, passes through a dilute homogeneous solution, homogeneous মানে কি, সমসত্ব, মানে সব, মানে যে সলিউশনটা তুমি বানিয়েছো সেখানে সবগুলোতেই সব পোর্শনেই একই রকম মানে পার্টিকেল কনসেন্ট্রেশন থাকবে। মানে ধরো সিম্পলি হোমোজিনিয়াস মিনস তুমি একটা নুন জল তৈরি করলে, জলের মধ্যে লবণ ডিজলভ করলে, তাহলে এবার তুমি জলের ওই যে যে মিশ্রণটা তৈরি হলো বা সলিউশনটা তৈরি হলো, সেখানে যে কোনো পোর্শন থেকে তুমি যদি 1 চামচ তুলে নিয়ে টেস্ট করো, তাহলে সেখানে তুমি দেখবে লবণের কনসেন্ট্রেশনটা একই রকমই থাকবে। হ্যাঁ, দ্যাট ইজ হোমোজিনিয়াস সলিউশন, ঠিক আছে। কিন্তু যদি হেটেরোজিনিয়াস সলিউশন হতো, তাহলে কি হতো না, তুমি একটা পোর্শন থেকে তুললে একরকম কনসেন্ট্রেশন পাবে, আর এক জায়গা থেকে তুললে আরেক রকম কনসেন্ট্রেশন তুমি পাবে। তাহলে দ্যাট ইজ হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস। তাহলে এটা কি হতে হবে, স্যাম্পলটা অবশ্যই হোমোজিনিয়াস হতে হবে, যাতে করে সব পোর্শনে কনসেন্ট্রেশনটা সমান থাকে। আচ্ছা, তাহলে কি হলো যে মনোক্রোমাটিক লাইট পাসেস থ্রু এ ডাইলুট সলিউশন, ডাইলুট হোমোজিনিয়াস সলিউশন of a light absorbing species, of a light absorbing species, of a light absorbing species, comma, the fraction of light absorbed, the fraction of light absorbed, the fraction of light absorbed, the fraction of light absorbed is proportional to the concentration of, proportional to the concentration and, proportional to the concentration and, proportional to the না concentration, অ্যাবজর্বের পর কি বললে? কি বলো, অ্যাবজর্বের পর কি বলে? homogeneous solution of a light absorbing species, comma, the fraction of light absorbed is proportional to concentration, proportional to concentration, proportional to concentration and path length of the substance, and path length of the substance, concentration and path length of the substance, concentration and path length of the substance, হয়েছে? হ্যাঁ দাদা। Okay, full stop. This is the Lambert-Beer's law. This is the Lambert-Beer's law. Lambert-Beer's law. L capital, B capital. This is the Lambert-Beer's law. তাহলে Lambert-Beer's lawটা কি দাঁড়াচ্ছে তাহলে? ফার্স্ট লাইনটা একবার বলবে? কোনটা? ওই কম্বাইনিং দ্য টু লস এখানটা। Combining these two laws, we can say that, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে Lambert-Beer's lawটা কি দাঁড়াচ্ছে? Lambert-Beer's lawটা দাঁড়াচ্ছে কি তাহলে, মাইনাস ডিআই বাই আই ইজ প্রপোর্শনাল টু কি হচ্ছে, সি ইন্টু ডিএল হচ্ছে না, কম্বাইনিং করলে সিটা কিসের জন্য, বিয়ার্স ল, আর ডিএলটা হচ্ছে ল্যাম্বার্ট ল। তাহলে দুটোকে কম্বিনেশন করলে এইটা দাঁড়ায়। ওকে, আচ্ছা এবার দেখো, যদি আমরা প্রপোর্শনাল সাইনটা তুলে দিই তাহলে কি দাঁড়াবে, মাইনাস ডিআই বাই আই ইজ প্রপোর্শনাল টু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে কে সি ইন্টু ডিএল, এটা দাঁড়াবে, যেখানে কেটা হচ্ছে কি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, where k is proportionality constant, k is proportionality constant, di by I is equal to kc dl. ওকে, তাহলে এই যে ইকুয়েশনটা তৈরি হলো ল্যাম্বার্ট-বিয়ার্স ল, এটাকে বলা হবে কি ডিফারেন্সিয়াল ফর্ম, কারণ ডিআই বাই আই আছে, তাহলে এটাকে বলা হবে ডিফারেন্সিয়াল ফর্ম অফ ল্যাম্বার্ট-বিয়ার্স ল।
ঠিক আছে, ল্যাম্বার্ট বিয়ার্স ল। তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ ল্যাম্বার্ট বিয়ার্স ল। এবার আমরা কি করি, আমরা ডিফারেন্সিয়াল ফর্মটাকে ইন্টিগ্রেট ফর্মে নিয়ে যাব। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইন্টিগ্রেটিং বোথ সাইড যদি আমরা করি, উই গেট কি হবে, দেখো মাইনাস ডিআই বাই আই ইজ ইকুয়াল টু কে কে সি ডিএল। কনসেন্ট্রেশনটা মানে কনস্ট্যান্ট রেখে কাজ এটা হবে, করতে হবে। হ্যাঁ এবার লিমিটটা কি হবে, কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট রেখে কাজ করতে হবে। না না এখানে তো ভেরিয়েবলটা তো কি, ভেরিয়েবলটা তো ডিএল পাথ লেন্থ। তো এটা হচ্ছে যে দেখো যদি I0 আমি ইনিশিয়ালি দিই, আর এটা যদি আলটিমেটলি আই হয়, মানে আফটার অ্যাবজর্পশন, আর যখন I0 তখন এলটা হচ্ছে শূন্য, মানে কিছুই ট্রানজিশন কিছুই অ্যাবজর্ব হয়নি, কিন্তু যদি এটাকে জিরোটাকে যদি এল করে দিই তাহলে অ্যাবজর্পশন হবে আই। তাহলে এইটা হচ্ছে লিমিট। তাহলে এটা যদি করা হয় তার মানে I0 যখন তুমি দিচ্ছ, মানে I0 যখন জিরো তখন কোনো অ্যাবজর্পশন নেই, I0ই এ হয়ে যাবে আর কি। আর যদি এল দাও, মানে এল লেন্থ হয়, তাহলে আমার আইটা মানে এ হবে আর কি, মানে কি বলে অ্যাবজর্ব হবে। তো এখানে থেকে যদি আমরা জাস্ট এটা করি তাহলে কি হবে, এলএন আই বাই I0 ইজ ইকুয়াল টু কে ইন্টু সি ইন্টু এল হবে। তাহলে এলটা হচ্ছে এল মাইনাস জিরো, তার মানে এল কে সি এল, এটা হয়ে গেল। আচ্ছা এবার জাস্ট এটাকে যদি আমরা আই করে দিই, আই ইজ ইকুয়াল টু করি, তাহলে আই ইজ ইকুয়াল টু করলে কি হবে, আই ইজ ইকুয়াল টু করে দেখো I0টা ওদিকে চলে গেল, ই টু দি পাওয়ার মাইনাস কেসি, এটা তৈরি হবে। ওকে, করলাম এটা। তাহলে এখানে দেখো আই ইজ ইকুয়াল টু I0 ই টু দি পাওয়ার মাইনাস কে সি এল, এটা ধরো। এবার এটাকে যদি আমরা একটা প্লট করি মানে মিনস কতটা অ্যাবজর্ব করবে, আর লেন্থ কত হবে। তার মানে এদিকটা আমার আই, এদিকটা হচ্ছে এল। তাহলে আই ভার্সেস এল যদি করা হয়, মানে আমরা সিটাকে ফিক্স করলাম, সিটাকে কনস্ট্যান্ট রাখলাম, তাহলে সিটাকে যদি কনস্ট্যান্ট রাখি তাহলে আই ভার্সেস এল প্লটটা কেমন হবে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে। দেখো এল যত বাড়বে ই টু দি পাওয়ার মাইনাস এল তত কমবে, কিন্তু যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস তাহলে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। তাহলে এল প্রথমে যখন এল যখন জিরো তখন এটা আইটা হয়ে যাচ্ছে কি I0। এবার তাহলে এই হচ্ছে I0, এল যখন জিরো তখন আইটা I0, তাহলে এই হয়ে গেল। এবার যত তুমি এল বাড়বে আস্তে আস্তে এক্সপোনেনশিয়াল এটা ডিকে করবে। এবার এই এক্সপোনেনশিয়ালি ডিকে করবে কখন, যদি আমি কি করছি না সিটাকে ফিক্সড করে দিচ্ছি, তাহলে এখানে ভেরিয়েবলটা অনলি এল। ওকে, আর একই রকম ভাবে আর একটা প্লট যদি আমরা এখানে করি আই ভার্সেস সি, তো আই ভার্সেস সি যদি করি তাহলে যখন কনসেন্ট্রেশনটা খুব কম মানে ডাইলুট, তখন আইটা কি হয়ে যাবে, এগেইন I0, তাই না, এগেইন I0। আর যত সি বাড়াবো একই রকম ভাবে এটা এক্সপোনেনশিয়ালি কি করবে, ডিকে করবে। তাহলে এখানে আমাদের এলটাকে ফিক্সড করতে হবে। যখন এল ফিক্সড তখন আই ভার্সেস সি প্লটটা এক্সপোনেনশিয়ালি ডিকে, যখন সি ফিক্সড তখন আই ভার্সেস এলটা সেটাও এক্সপোনেনশিয়ালি ডিকে। তার মানে
দেখো ইন্টেন্সিটি অফ লাইট, অ্যাকচুয়ালি এই যে ইন্টেন্সিটি অফ লাইট এটা ডিক্রিজ করছে উইথ ইনক্রিজিং পাথ লেন্থ, আবার ইন্টেন্সিটি অফ লাইট ডিক্রিজ করছে উইথ ইনক্রিজিং কনসেন্ট্রেশন। ঠিক আছে, এইটাই হচ্ছে টোটাল আউটকাম। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইন্টেন্সিটি অফ লাইট decreases exponentially with path length and concentration. তাহলে আইটা হচ্ছে তোমার কি হচ্ছে না, কতটা অ্যাকচুয়ালি ছাড়ছে সে, মানে যত পাথ লেন্থ বাড়বে তত সে বেশি অ্যাবজর্ব করে নেবে, তাহলে ছাড়বে কতটা কম। তার মানে ইন্টেন্সিটি অফ লাইটটা কমে যাবে যত অ্যাবজর্ব করে নেবে। তো লাইটের ইন্টেন্সিটি কমে যাবে যত পাথ লেন্থ বাড়বে, সেটা এক্সপোনেনশিয়ালি কমবে। আবার কনসেন্ট্রেশন যত বাড়বে তত কিন্তু লাইটের ইন্টেন্সিটি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাম্বার্ট বিয়ার্স ল এবং তার গ্রাফিক্যাল প্লট। হয়েছে? একটা প্রবলেম ছিল। ওটা উইথ মানে উইথ ডিক্রিজ ইন পাথ লেন্থ হবে না, ওটা মানে উইথ ইনক্রিজ ইন পাথ লেন্থ এন্ড কনসেন্ট্রেশন এটা হবে না, মানে ইনক্রিজিংটা তো লেখা হ্যাঁ, উইথ আছে। ইনক্রিজিং, হ্যাঁ উইথ ইনক্রিজিং। ওকে, ওই এল এর যে লিমিটটা বসানোর সময়, হ্যাঁ, ওই এল এর লিমিটটা বসানোর সময় লোয়ার লিমিটটা 0 কেন? মানে লেন্থটা কখনো তো 0 পসিবল না। জিরো মানে কিছুই নেই, মানে কোনো স্যাম্পেলই নেই। ধরো জিরো মানে কোনো স্যাম্পেলই নেই, তাহলে লাইট কি হবে? মানে স্যাম্পলটা দেওয়ার আগে, তাই তো? হ্যাঁ, স্যাম্পেল নেই কিছু, তাহলে কি হবে? তাহলে তখন তোমার L0, ঠিক তখন আছে। আইটা আই জিরো মানে কোনো অ্যাবজর্ব হবে না, পুরোটাই ট্রান্সমিট করে চলে যাবে। যখন তুমি এল করছো তখন কিছু পোর্শন অ্যাবজর্ব করে নেবে, করে আলটিমেটলি আইটা সে রিলিজ করছে। তাই সে আই যে কতটা রিলিজ করবে সেটা এল এর উপর ডিপেন্ডেন্ট। এল যত বড় হবে আইটা তত কি হবে? কম হবে, ঠিক না? আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখো আমরা একটা জায়গা পেয়েছি, সেটা হচ্ছে এল এন আই জিরো বাই আই ইজ ইকুয়াল টু কেসিএল, নয়? দেখো তো, দেখো আই বাই আই জিরো হচ্ছে মাইনাস কেসিএল, তাহলে আই জিরো বাই আই করলে কি হবে? কেসিএল। তাহলে ওখান থেকে আমরা ল্যাম্বার্ট বিয়ার্স ল থেকে পাচ্ছি এল এন আই জিরো বাই আই ইজ ইকুয়াল টু কেসিএল। আচ্ছা, এল এন মানে কি আবার? 2.303 লগ, তাই না? তাহলে এটা ইকুয়াল টু কেসিএল। আচ্ছা, এবার লগ অফ আই জিরো বাই আই যদি করি, তাহলে 2.303 ওইদিকে যদি যায়, তাহলে কে বাই 2.303 সি ইন্টু এল। ওকে, আচ্ছা, তাহলে লগের বেস কত হয়? 10। আই জিরো বাই আই ইজ ইকুয়াল টু এই যে কে বাই 2.303, এটাকে বলা হয় এপসাইলন সি ইন্টু এল, এটাকে বলা হয় এপসাইলন সি ইন্টু এল। আচ্ছা, এখানে এপসাইলনটা হচ্ছে অ্যাবজর্পটিভিটি, absorptivity of the sample, absorptivity of the sample, সেটা হচ্ছে কে বাই 2.303, তাহলে এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। লিখেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার হচ্ছে
অ্যাবজর্বেন্স, নতুন টার্ম অ্যাবজর্বেন্স, অর এটাকে বলা হয় অ্যাবজর্বেন্সকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অর এটাকে বলা হয় অপটিক্যাল ডেনসিটি। অপটিক্যাল ডেনসিটি ওডি। হ্যাঁ, দেখবে প্র্যাকটিক্যালি অপটিক্যাল ডেনসিটি, অ্যাবজর্বেন্স, এই কথাগুলো বারবার, বা তোমরা যখন ফিজিক্যাল কেমিস্ট্রিতে ফটোকেমিস্ট্রি পড়বে তখন দেখবে এই টার্মগুলো আসবে। আচ্ছা আচ্ছা, অ্যাবজর্বেন্স কাকে বলে আমরা প্রথমে যখন আগের দিন প্রথমেই আমরা ডিসকাস করেছিলাম যে অ্যাবজর্বেন্স কাকে বলে। অ্যাবজর্বেন্সটা হচ্ছে যে একটা ফেনোমেনা যেখানে একটা লাইট, যদি কোনো লাইট যদি স্যাম্পলের মধ্যে দিয়ে পাস করা হয় তাহলে একটা পার্ট, লাইটের একটা পার্ট অ্যাবজর্ব করে নেবে, তাই না, স্যাম্পল অ্যাবজর্ব করে নেবে। এই যে ফেনোমেনা, যেটা যে ফেনোমেনার দরুন একটা স্যাম্পল লাইটের একটা পার্টকে অ্যাবজর্ব করে নেয়, সেই ঘটনাটাকে বলা হয় বা ফেনোমেনাটাকে বলা হয় অ্যাবজর্বেন্স। তাহলে আমরা অ্যাবজর্বেন্স বলতে আমরা ব্যাপারটা কি বুঝি? আমরা আগের দিন একটা ছবিও এঁকেছিলাম সেটা, বা আজকেও আমরা প্রথমে আঁকলাম, যে যদি আমরা এরকম একটা স্যাম্পল নিই বা কিউভেট নিই যার পাথ লেন্থটা হচ্ছে এল, ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে এখান দিয়ে যদি আমি I0 ইন্টেন্সিটিওয়ালা লাইট পাস করাই, I0 ইন্টেন্সিটিওয়ালা লাইট পাস করাই, তাহলে এখান থেকে যে লাইটটা পাস হবে সেটা তার থেকে কম হবে, ঠিক আছে, কম হবে। তাহলে একটা পার্ট কি হচ্ছে না, স্যাম্পল অ্যাবজর্ব করে নিচ্ছে, part of light is absorbed, part of light is absorbed by sample। এই যে ফেনোমেনার দরুন কোন একটা স্যাম্পল পার্ট অফ লাইট অ্যাবজর্ব করে নেয় সেইটাকে বলা হয় অ্যাবজর্বেন্স, ঠিক আছে। তো অ্যাবজর্বেন্সকে যদি আমি বলি, ডিফাইন করি যে অ্যাবজর্বেন্স বলতে আমি কি বুঝি, এক কথায় যদি বলা হয় তাহলে দি ফেনোমেনা in which a part of radiation is held up by a medium is called absorbance, বা এটাকে বলা হয় ওডি, ঠিক আছে। এবার এই অ্যাবজর্বেন্সের ইকুয়েশনটা কি? তাহলে ফেনোমেনা ইন হুইচ এ পার্ট অফ রেডিয়েশন ইজ হোল্ড আপ বাই দ্য মিডিয়াম ইজ কল্ড অ্যাবজর্বেন্স। হয়েছে, লিখেছ? হ্যাঁ ওকে, এবার আমরা এই যে ডেরিভেশনটা করলাম একটু আগে, লগ I0 বাই আই, এই যে লগ I0 বাই আই ইকুয়াল টু ইসিএল ইপসাইলন সিএল লিখলাম না, এই যে লগ I0 বাই আই এইটাকেই বলা হয় অ্যাবজর্বেন্স। তাহলে এই যে এ ফর অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে তাহলে, লগ 10 I0 বাই আই ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল, যেখানে এলটা কি, পাথ লেন্থ বা লেন্থ অফ স্যাম্পল, ওকে, সিটা কি, কনসেন্ট্রেশন অফ স্যাম্পল, আর এপসাইলনটা হচ্ছে অ্যাবজর্পটিভিটি। ওকে, এটাকে বলা হয় অ্যাবজর্বেন্সের ইকুয়েশন। অ্যাবজর্বেন্স হচ্ছে ইসিএল বা লগ I0 বাই আই। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তাহলে এবার যদি বলা হয় তোমাকে যে আচ্ছা বলো তো এর ইউনিট কি হবে? ইউনিট লেস হবে। ইউনিট অফ এপসাইলন না, অ্যাবজর্বেন্স নয়, সরি, ইউনিট অফ এপসাইলন। হ্যাঁ, অ্যাবজর্বেন্সের কোনো ইউনিট নেই, কারণ এটা রেশিও অফ I0 বাই আই, দুটো ইন্টেন্সিটির রেশিও,
তো রেশিও মানে তার ইউনিট নেই, এর কোনো ইউনিট নেই, ইউনিটলেস, এটা হচ্ছে ইউনিটলেস, ঠিক, এটা হচ্ছে ইউনিটলেস। আচ্ছা, এবার এপসাইলনের ইউনিটটা কি হবে? এপসাইলন ইউনিটটা তাহলে কি হবে দেখো, এপসাইলন ইকুয়াল টু এ বাই সিএল, তো এপসাইলন ইকুয়াল টু এ বাই সিএল। এবার এর তো কোনো ইউনিট নেই, তাহলে এটা 1। সি কত বলো? গ্রাম পার সেন্টিমিটার। মোল পার লিটার, তাই না? তাহলে মোল পার লিটার যদি হয়, মোল আর উপরে মোল পার লিটার, মোল লিটার ইনভার্স, আর এলটা হচ্ছে সেন্টিমিটার, তাই তো? তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? মোল ইনভার্স লিটার সেন্টিমিটার ইনভার্স। তাহলে এপসাইলন যেটা, তার ইউনিট হচ্ছে মোল ইনভার্স লিটার সেন্টিমিটার ইনভার্স। হয়েছে? হ্যাঁ। ওকে, এরপরে আমাদের অ্যাবজর্বেন্স তাহলে হয়ে গেল, অ্যাবজর্বেন্সের ইকুয়েশন হয়ে গেল। এরপরে হচ্ছে তাহলে ট্রান্সমিটেন্স, ঠিক আছে, অপোজিট টার্ম, সেটা হচ্ছে ট্রান্সমিটেন্স। সেটাকে টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ক্যাপিটাল টি, ট্রান্সমিটেন্স। তাহলে অ্যাবজর্বেন্স, তার অপোজিট হচ্ছে ট্রান্সমিটেন্স। অ্যাবজর্বেন্স মানে কি? দ্য ফেনোমেনা ইন হুইচ এ পার্ট অফ রেডিয়েশন ইজ অ্যাবজর্ব, হ্যাঁ, পার্ট অফ রেডিয়েশন অ্যাবজর্ব, কতটা অ্যাবজর্ব করছে সেইটাকে মেজার করা হয় অ্যাবজর্বেন্স দিয়ে। আর ট্রান্সমিটেন্সকে মেজার করা হয় কি দিয়ে? দ্য ফেনোমেনা ইন হুইচ এ পার্ট অফ রেডিয়েশন ইজ ট্রান্সমিটেড আফটার অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন হওয়ার পরে পার্ট অফ রেডিয়েশন কতটা বেরোলো বা থাকলো, সেইটা হচ্ছে ট্রান্সমিটেন্স, তাই না? তার মানে অ্যাকচুয়ালি ট্রান্সমিটেন্স, এই যে আইটা, I0টা তুমি ছাড় দিচ্ছ, দিয়ে কিছুটা অ্যাবজর্ব করে নিচ্ছে, এই যে অ্যাবজর্ব কতটা করছে সেটা অ্যাবজর্বেন্স দিয়ে মাপবো, আর কতটা ছেড়ে দিচ্ছে সেটাকে আমরা ট্রান্সমিটেন্স দিয়ে মাপবো। বোঝা গেল? তাহলে আমরা ট্রান্সমিটেন্স বলতে কি বুঝি? ট্রান্সমিটেন্স হচ্ছে যে ফেনোমেনা, দি ফেনোমেনা in which a part of radiations, a part of radiations released after being absorbed by a medium, after being absorbed by a medium is called transmittance. বলো, যত অ্যাবজর্ব হবে ট্রান্সমিট তত কি বেশি হবে না কম হবে? তাহলে কম হবে, তাহলে অ্যাবজর্বেন্স যত বেশি হবে ট্রান্সমিটেন্স কি হবে? কম হবে, কমে যাবে। কমে যাবে। ওকে, দেখো তাহলে স্যার অ্যাবজর্বেন্স পেয়ে গেলে তো স্যার ট্রান্সমিটেন্স ওখান থেকেই বের করা যাবে না? হ্যাঁ, এদের ইন্টার রিলেশন আমরা করব, তো ওখান থেকে মানে এ আর টি এর মধ্যে ইন্টার রিলেশন আমরা করব। তাহলে দেখো যে ট্রান্সমিটেন্সটা কি, অ্যাকচুয়ালি ট্রান্সমিটেন্সটা হচ্ছে I/I0, এটাকে বলা হয় ট্রান্সমিটেন্স। যেখানে আইটা কি? আইটা হচ্ছে যে কতটা রেডিয়েশন বেঁচে থাকলো আফটার অ্যাবজর্পশন, মানে আফটার অ্যাবজর্ব করার পরে কতটা রিলিজ করলো সে। তার মানে এটা বলা হচ্ছে ইন্টেন্সিটি অফ, যেটা হচ্ছে ওই আইটি বলছিলাম যেটা আর কি আগে, ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, সেটা যত বেশি হবে তত ট্রান্সমিটেন্স বেশি হবে। ইন্টেন্সিটি অফ রেডিয়েশন আফটার
passing through a medium. After passing through medium, intensity of radiation after passing through medium, সেইটা এইটা এই যে আমরা এখানে এই যে আইটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, আমি I0 দিয়েছি, সে ট্রান্সমিট করছে এতটা, তাহলে অ্যাবজর্ব করার পরে বাকি এই যে ছেড়ে দিচ্ছে যে পার্টটা, সেটা হচ্ছে আই ইন্টেন্সিটি। তাহলে এটা যত বেশি হবে, মানে আইটা যত বেশি হবে, তার মানে ট্রান্সমিট বেশি করছে, তার মানে ট্রান্সমিটেন্স বেশি হবে, তাহলে আই ইজ প্রপোর্শনাল টু টি। হ্যাঁ, আর I0 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি হবে। তাহলে এটা হচ্ছে যে টি ইজ ইকুয়াল টু I/I0, তার মানে I0 যত বাড়বে টি তত কমবে, আর আই যত ইয়ে হবে বেশি হবে তত ট্রান্সমিটেন্স বাড়বে। তাহলে I0টা হচ্ছে কি, intensity of radiation radiations before passing through the medium, তো এটা যত বেশি হবে তত অ্যাবজর্বেন্স বাড়বে, তবে ট্রান্সমিটেন্স তত কমবে। তাহলে ট্রান্সমিটেন্সের ইকুয়েশন হচ্ছে টি ইকুয়াল টু I/I0। লিখেছ? হ্যাঁ আচ্ছা, এবার এখান থেকে আরেকটা অল্টারনেটিভ ইকুয়েশন হচ্ছে পার্সেন্ট ট্রান্সমিটেন্স, মানে পার্সেন্ট টি। পার্সেন্ট টিটা কি হবে, জাস্ট এই রেশিওটাকে কি করতে হবে 100 দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই যে ভ্যালুটা আসবে সেটাকে বলা হয় পার্সেন্ট ট্রান্সমিটেন্স। ঠিক আছে, তাহলে পার্সেন্ট ইজ ইকুয়াল টু I/I0 ইন্টু 100। তাহলে দুটো ইকুয়েশন আমাদের কাছে আছে। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন আমাদের কাছে আছে। ওকে, আচ্ছা এইবার যেটা আমরা করবো সেটা হচ্ছে এই যে কোশ্চেনটা করছিল যে আচ্ছা আমরা অ্যাবজর্বেন্স থেকেই তো আমরা ট্রান্সমিটেন্স বার করতে পারতাম, তাই না? অ্যাবজর্বেন্স যতটা হয়েছে সেখান থেকে আমরা ট্রান্সমিটেন্স কি বার করতে পারতাম কি। এখন ব্যাপার হচ্ছে হ্যাঁ এইটা পারতাম, সেটাই আমরা রিলেশনটা আমরা করবো যে ইন্টার রিলেশন বা রিলেশন বিটুইন অ্যাবজর্বেন্স অ্যান্ড ট্রান্সমিটেন্স। তাহলে অ্যাবজর্বেন্স আর ট্রান্সমিটেন্স দুটো অপোজিট ফেনোমেনা, যত অ্যাবজর্বেন্স বাড়বে ট্রান্সমিটেন্স কম হবে, ট্রান্সমিটেন্স যত বাড়বে অ্যাবজর্বেন্স কম হবে, তাই তো? তাহলে স্যাম্পল যত বেশি অ্যাবজর্ব করবে ট্রান্সমিট তত কম করবে, বা তার মানে ট্রান্সমিটেন্স কমে গেল, অ্যাবজর্বেন্স বেড়ে গেল। আর যদি অ্যাবজর্ব কম করে মানে অ্যাবজর্বেন্স কম হয়, তাহলে ট্রান্সমিট বেশি করে দেবে, ছেড়ে দেবে সবকিছু, তাহলে কি হবে, ট্রান্সমিটেন্স বাড়বে। তাহলে এটা হচ্ছে একে অপরের অপোজিট ফেনোমেনা। তাহলে সেইটাকে আমরা কি করে রিলেট করতে পারি একে অপরকে, মানে ট্রান্সমিটেন্স এবং অ্যাবজর্বেন্সকে আমরা কি করে রিলেট করতে পারি সেইটা আমরা এবার দেখবো আর কি। তো রিলেশন বিটুইন অ্যাবজর্বেন্স, যেটাকে আমরা এ বলছি, অ্যান্ড ট্রান্সমিটেন্স, যেটাকে আমরা টি বলছি। তাহলে রিলেশন বিটুইন অ্যাবজর্বেন্স অ্যান্ড ট্রান্সমিটেন্স। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এবার দেখো আমরা ফ্রম ল্যাম্বার্ট বিয়ার্স ল কি জানি, আমরা দেখলাম ফ্রম ল্যাম্বার্ট বিয়ার্স ল কি জানলাম না, এ ইজ ইকুয়াল টু কি পেলাম, লগ অফ, বলো, লগ অফ I0 বাই I, তাই তো? আচ্ছা আবার I/I0 কে কি বলা হয়, ট্রান্সমিটেন্স টি। তাহলে আমরা এখান থেকে জাস্ট এটা করতে পারি না যে A ইজ ইকুয়াল টু log 10 1/t,
ঠিক লিখেছি দেখো তো, আই বাই আই জিরোটাকে টি বলা হয়, তাহলে এটা আই জিরো বাই আই হচ্ছে 1/t। আচ্ছা, তাহলে যদি আমরা এই লগের আগে একটা মাইনাস নিয়ে আসি, তাহলে 1/tটা কি হয়ে যাবে, টি হয়ে যাবে না? এটা হয়ে যাবে না, দেখো তো। ঠিক লিখেছি, চেক করে নাও। হ্যাঁ দাদা। তাহলে অ্যাবজর্বেন্স আর ট্রান্সমিটেন্সের রিলেশন দেখো, এ ইজ ইকুয়াল টু মাইনাস লগ টি। দেখো ইনভার্সলি প্রপোর্শনাল বোঝাই যাচ্ছে, তার মানে টি বাড়লে এ কমবে, কারণ মাইনাস সাইন দেওয়া রয়েছে। আর রিলেশনটা কেমন, লগের রিলেশন, মানে এর সঙ্গে টি এর একটা লগের রিয়াকশন আছে, রিলেশন আছে। এ ইকুয়াল টু মাইনাস লগ টি, আর টি যদি করা হয় তাহলে অ্যান্টি লগ হয়ে যাবে আর কি, এখান থেকে বার করা যাবে। আচ্ছা, আর একটা আমরা এখান থেকে রিলেশন করবো, সেটা হচ্ছে যে আমরা এ ইকুয়াল টু কি বললাম আবার লিখি, সেটা হচ্ছে লগ, আচ্ছা মাইনাস বসেই, এ ইজ ইকুয়াল টু মাইনাস লগ, আচ্ছা আই জিরো বাইটা মাইনাস বসার সঙ্গে কি হবে, এটা আই বাই আই জিরো হয়ে যাবে না? তাহলে এ ইকুয়াল টু মাইনাস লগ অফ আই জিরো বাই আই। আচ্ছা, এবার এই মাইনাস লগ অফ আই জিরো বাই আই যেটা, তাহলে মাইনাস লগ 10, আচ্ছা আই জিরো বাই আই। হ্যাঁ, এই দেখো এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি একটু আগেই, তাহলে আই জিরো, না সরি, আই বাই আই জিরো, এই আই বাই আই জিরোটা কি হচ্ছে দেখো তো, পার্সেন্ট টি বাই 100 না? এই আই বাই আই জিরো যেটা, হ্যাঁ হ্যাঁ। এটা পার্সেন্ট টি বাই 100। তাহলে আমরা এখানে ওই আই বাই আই জিরোর জায়গায় আমরা পার্সেন্ট টি বাই 100 লিখতে পারি, পারি কি না? ওকে, আচ্ছা এবার এই 100টাকে আলাদা করে নেওয়া যায়। হ্যাঁ, তাহলে লগ লগ মানে 100 মানে অ্যাকচুয়ালি 10⁻², এবার যেহেতু মাইনাস আছে মানে 2 আগে চলে আসবে, অ্যাকচুয়ালি এটাকে তোমরা একটু ভেঙে করে নিও। সেটা হচ্ছে কি হবে, 2 মানে 10⁻², মানে লগ 1/100 মানে কি 10⁻², তাহলে -2 আগে চলে এলো, আর আগে অলরেডি একটা মাইনাস আছে, তাহলে -2 মাইনাস +2 হয়ে গেল। তাহলে 2 আর এই আগে এই যে -2 মাইনাস লগ অফ পার্সেন্ট টি, এটা হচ্ছে না দেখো তো। হ্যাঁ তাহলে পার্সেন্ট টি এর সঙ্গে রিলেশন হচ্ছে এইটা, ঠিক আছে। জ্যামে বহুতবার এই কোশ্চেনগুলো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন এসছে, এই কোশ্চেনটাই এসেছিল কয়েক বছর আগে, যে 4টে অপশন দিয়েছিল, দিয়ে বলেছিল অ্যাবজর্বেন্সের সঙ্গে পার্সেন্ট টি এর রিলেশনটা কি, তো এই ইকুয়েশনটাকে টিক মারতে হতো আর কি। হ্যাঁ, তো এরকম কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেন দিয়েছিল আর কি। আবার এই কোশ্চেনটাও দিয়েছিল একবার, এই যে এর সঙ্গে টি এর রিলেশন, তো এরকম জাস্ট ফর্মুলাটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যাবজর্বেন্স আর ট্রান্সমিটেন্সের মধ্যে সম্পর্কটা কি, মনে থাকবে। হয়েছে? হ্যাঁ বলো। আচ্ছা, এবার দেখো এতক্ষণ ধরে যে ডিসকাশনটা হলো সেখানে হচ্ছে আমাদের স্যাম্পেল কটা আছে, একটাই স্যাম্পেল নিয়ে তার মধ্যে দিয়ে পাস করেছি লাইট, লাইট পাস করিয়ে ওই স্যাম্পেলটা কতটা অ্যাবজর্ব করেছে কতটা রিলিজ করেছে সেই জিনিসটা আমরা মেজার করেছি। এবার যেটা করব সেটা হচ্ছে যে আমরা এবার করবো মানে এবার আমি তোমাকে যে একটা নোট বি দিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে এইরকম, ধরো মনে করো সেখানে স্যাম্পেলগুলো একটা স্যাম্পেল নেই, সেখানে এখানে একটা স্যাম্পেল আছে, তার পাশে আর একটা অন্য স্যাম্পেল আছে, তার পাশে আর একটা অন্য স্যাম্পেল আছে, তার একটা স্যাম্পেল 3, তারপর স্যাম্পেল 4, এরকম আছে। এবার প্রত্যেকটার মধ্য দিয়ে একটা লাইট পাস করানো হলো। হ্যাঁ, তো আলাদা আলাদা কাঁচের কিউবেটের মধ্যে দিয়ে রাখা হয়েছে স্যাম্পেলগুলো, রেখে এবার স্যাম্পেল 1, স্যাম্পেল 2, স্যাম্পেল 3, স্যাম্পেল 4 দিয়ে প্রত্যেকটা স্যাম্পেলের মধ্যে দিয়ে লাইটটা পাস করানো হলো। আচ্ছা, এবার বলো তো কি স্যাম্পেল 1, স্যাম্পেল 2, স্যাম্পেল 3 এগুলো যদি আলাদা আলাদা কম্পাউন্ড হয়, তাহলে এরা কি সেম অ্যামাউন্টের অ্যাবজর্পশন করবে? সবাই ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে, না কারণ different। কারণ কম্পাউন্ড টু কম্পাউন্ড অ্যাবজর্পশন আলাদা হয়। তো স্যাম্পেল 1 যেটা অ্যাবজর্ব করবে, স্যাম্পেল 2 আলাদা কিছু অ্যাবজর্ব করবে,
স্যাম্পেল 3 আলাদা কিছু অ্যাবজর্ব করবে, স্যাম্পেল 4 আলাদা কিছু অ্যাবজর্ব করবে। এবার প্রত্যেকের অ্যাবজর্ব যদি আলাদা করে, তবে প্রত্যেকের অ্যাবজর্পশন বা অ্যাবজর্বেন্স যেটা সেটা আলাদা হবে, তাই না? প্রত্যেকের অ্যাবজর্বেন্স আলাদা হবে। স্যাম্পেল 1 এর অ্যাবজর্বেন্স A1 হবে, স্যাম্পেল 2 এর অ্যাবজর্বেন্স A2 হবে, স্যাম্পেল 3 এর অ্যাবজর্বেন্স A3 হবে, ডট ডট ডট, তাই না? আচ্ছা, এবার প্রত্যেকটা স্যাম্পেল যদি অ্যাবজর্বেন্স A1 A2 A3 A4 হয়, তাহলে ট্রান্সমিটেন্সটাও আলাদা হবে। কিরকম ট্রান্সমিটেন্স আলাদা হবে? যদি স্যাম্পেল 1 ট্রান্সমিট করবে T1, স্যাম্পেল 2 T2, স্যাম্পেল 3 T3, T4, ডট ডট ডট। তাহলে এরকম যদি পরপর পরপর স্যাম্পেলগুলোকে রাখি, তাহলে কি হবে, লাইট যখন পাস করবে স্যাম্পেল 1 একরকম পাস অ্যাবজর্ব করবে, একরকম ট্রান্সমিট করবে, স্যাম্পেল 2 একরকম অ্যাবজর্ব করবে, একরকম ট্রান্সমিট করবে। তো এরকম প্রত্যেকে আলাদা আলাদা অ্যাবজর্ব করবে, ট্রান্সমিট করবে। তাহলে এবার যদি টোটাল আমি দেখি যে আমার টোটাল অ্যাবজর্বেন্স কত হলো, মানে টোটাল সিরিজ যেটা রাখা হয়েছিল, এই সিরিজে আলটিমেটলি কতটা অ্যাবজর্ব হলো, সবাই মিলে কতটা অ্যাবজর্ব করলো লাইট, আমাদের ইনসিডেন্ট লাইটটা যে পাস করিয়েছিলাম সেই লাইটের কত অংশ এই সবাই মিলে অ্যাবজর্ব করলো, বা উল্টো করে বলতে পারি এই সবাই মিলে কতটা ট্রান্সমিট করলো। তাহলে সেটা যদি এ আর টি হয়, এ মানে তাহলে সবাই যে অ্যাবজর্ব করেছে তাদের সামহাও একটা সামেশন টাইপ, যোগফল টাইপের, আর ট্রান্সমিট করছে যেটা সেটা সবার কম্বিনেশন, মানে সবাই মিলে কতটা ট্রান্সমিট করছে। তো সেটার ইকুয়েশন কেমন হবে, আমরা সিম্পলি কি যোগ করে দেবো নাকি কি অন্য কিছু করব? তো সেটাই আমাদের আলোচনা করতে হবে এখানে একটু ছোট্ট করে। তাহলে আমরা নোট বি দিয়ে একটা কথা আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে এইরকম। স্যার বলছি যে এই টুটা কি করে একবার বলুন। কোনটা? টু টু লাস্ট লাইনে যে এইটা ওটা। টু। আচ্ছা, এইটাকে ভাঙলে কি হয়? এটা ভাঙলে হয় হচ্ছে মাইনাস, দেখো এটা এটা যদি আমরা আলাদা করে নিই, আলাদা করে নিলে কি হয়, মাইনাস লগ অফ 1/100 মাইনাস লগ অফ পার্সেন্টি, এটা হয় তো। তো মাইনাস লগ অফ 100 মানে কি, অ্যাকচুয়ালি আমরা এটাকে উল্টে দিতে পারি তো, যে লগ অফ 100, এটা লগ 100 বলতে পারি তো, মাইনাসটাকে যদি তুলে দিই, তো লগ 100 মানে কি 10⁻² মাইনাস লগ অফ পার্সেন্টি, এটা হয়। তো 10⁻² মানে কি, তার মানে 2টা আগে চলে আসবে, তাহলে 2 log 10 মানে 2 মাইনাস লগ অফ পার্সেন্টি, এইটাই বোঝা গেল? বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে নোট বি। আমরা কি বলছিলাম, যে যদি সিরিজ অফ স্যাম্পেল থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, যে লাইট অ্যাবজর্পশন প্রত্যেকটা কম্পাউন্ড আলাদা আলাদা করবে, ট্রান্সমিটেন্সও আলাদা আলাদা হবে। তাহলে তার ধরুন টোটাল অ্যাবজর্পশন কত হবে আর টোটাল ট্রান্সমিটেন্স কত হবে। তাহলে কি লিখবো, ইফ the solution contains more than one light absorbing species, then total absorbance will be the sum of the absorbance of individual substance, of the individual substance. ওকে, বলছে যে যদি সলিউশন মোর দ্যান ওয়ান লাইট অ্যাবজর্বিং স্পিসিস কন্টেন করে, তাহলে প্রত্যেকের যে আলাদা আলাদা অ্যাবজর্বেন্স হয় প্রত্যেকটা স্যাম্পেলের, তাদের যোগ করলে টোটাল অ্যাবজর্বেন্সটা পাওয়া যায়। তো সবাই মিলে অ্যাবজর্ব করবে কতটা, সবাই মিলে যদি অ্যাবজর্ব এ করে, তাহলে এটা কি হবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যাবজর্বেন্সের যোগফল হবে। ক্লিয়ার? তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যাবজর্পশনের যোগফল হবে। তাহলে সেটা হচ্ছে কি দেবে না, টোটাল অ্যাবজর্বেন্স। হ্যাঁ,
তাহলে টোটাল অ্যাবজর্বেন্স যদি A1 A2 A3 যোগফল হয় তাহলে ট্রান্সমিটেন্স কি হবে বলতে পারবে কেউ বুদ্ধি করে? সো ট্রান্সমিটেন্স 1/T1 plus 1 by নো, সো ট্রান্সমিটেন্স ইজ, দেখো মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হবে। কেন? ইকুয়েশন দেখো, মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল মানেটা কি? মানে তুমি বোঝো, দেখো এ মানে কি মাইনাস লগ টি, তো হ্যাঁ এ মানে মাইনাস লগ টি, তো ইকুয়েশনে দেখো। তাহলে এই যে এটাকে আমরা জাস্ট মাইনাস লগ টি বলতে পারি। হ্যাঁ এ মানে মাইনাস লগ টি, তো এই যে দেখতে পাচ্ছ মাইনাস লগ টি। তাহলে এটা যদি মাইনাস লগ টি হয় তাহলে এর জায়গায় আমরা মাইনাস লগ টি বসালে A1 এর জায়গায় কি বসাবো? মাইনাস লগ T1। আচ্ছা, আবার A2 জায়গায় কি বসাবো? মাইনাস লগ T2। তার মানে A2 T2 মানে 2 নম্বর স্যাম্পেলের 2 নম্বর যে সাবস্টেন্স তার অ্যাবজর্বেন্স ট্রান্সমিটেন্স। আচ্ছা, তারপর আবার হবে কি মাইনাস লগ T3 ডট ডট ডট। তাহলে এটা যদি হয় তাহলে এবার টোটাল এই জিনিসটার পুরোটার যদি মাইনাস লগ নিই তাহলে T1 T2 T3 এগুলো কিরকম হবে? যোগ হবে না গুণ হবে না ভাগ হবে? পুরোটাকে যদি কোন আকারে থাকবে? গুণ আকারে থাকবে। T1 ইন্টু T2 ইন্টু T3 ইন্টু ডট 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 এরকম থাকবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে লগগুলোকে যদি তুলে দিই তাহলে টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? T1 ইন্টু T2 ইন্টু T3 ইন্টু ডট ডট ডট। তাহলে ট্রান্সমিটেন্স যখন তোমাকে করতে হবে তখন কি করতে হবে? ট্রান্সমিটেন্সগুলোকে গুণ করতে হবে, টোটাল ট্রান্সমিটেন্স। তাই টোটাল ট্রান্সমিটেন্স হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রান্সমিটেন্সের গুণফল, আর টোটাল অ্যাবজর্বেন্সের হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাবজর্বেন্সের যোগফল। বুঝতে পেরেছো? প্রমাণ করতে পারলে তো? হ্যাঁ দাদা, ঠিক আছে। তাহলে যদি একটা স্যাম্পলের মধ্যে মোর দ্যান ওয়ান টাইপ অফ সাবস্টেন্স থাকে তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সাবস্টেন্সের অ্যাবজর্বেন্স আলাদা হবে এবং তাদের টোটাল অ্যাবজর্বেন্সটা হবে তাদের যোগফল অ্যাবজর্বেন্সের, আর তাদের টোটাল ট্রান্সমিটেন্সটা হবে ইন্ডিভিজুয়াল ট্রান্সমিটেন্সের গুণফল। হলো? তাহলে বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ দাদা। আচ্ছা, এইবার দেখো এখান থেকে একটা দুটো নিউমেরিক্যাল প্রবলেমস যদি আমরা করি। নিউমেরিক্যাল প্রবলেমস, আমাদের ইকুয়েশন কি আছে? A ইকুয়াল টু এপসাইলন CL, এটা আছে। তাহলে আর A ইকুয়াল টু মাইনাস লগ টি আছে। তাহলে T ইকুয়াল টু আমরা কি বলতে পারি? অ্যান্টিলগ অফ মাইনাস A, এটা বলতে পারি কি না? T ইকুয়াল টু অ্যান্টিলগ মাইনাস A। তাহলে এখান থেকে আমাদের ধরো কোন একটা কোশ্চেনে বলা হয়েছে, ধরো A ইকুয়াল টু বলা হয়েছে 0.035 অ্যাবজর্বেন্স বলা আছে। বলা হচ্ছে তুমি বার করো পার্সেন্ট টিটা বার করো। তাহলে তুমি কি করবে? টিটাকে 100 করে দিলেই হয়ে যাবে, তাই না? তো টিটা কি বলা হয়েছে? টিটা আমাদের কি অ্যান্টিলগ অফ মাইনাস এ। তাহলে অ্যান্টিলগ অফ মাইনাস এ মানে কি আছে আমাদের? মাইনাস অফ 0.035। তো এটা করলে কত আসে টি বলো? কেউ করছো? হ্যাঁ দাদা বলছি। কত হলো বলো?
হয়েছে? কেউ করছে না। দাদা 0.92 0.92 তাহলে এটা হয়ে গেল টি ইকুয়াল টু 0.92। তাহলে পার্সেন্ট টি কত হবে? পার্সেন্ট টি হবে 0.92 ইন্টু 100, তাহলে হচ্ছে 92%। তাহলে ট্রান্সমিটেন্স হবে 92%। তাহলে অ্যাকচুয়ালি সে অ্যাবজর্ব করেছে 8%, তাই না? 8% অ্যাবজর্ব করবে আর 92% ছেড়ে দেবে। পার্সেন্ট টি হবে এখানে একটা, পার্সেন্ট টি। তাহলে ট্রান্সমিটেন্স হচ্ছে 92%। ওকে, বুঝতে পারছো? স্যার বলছি প্রবলেমটা একবার করে দেখাবেন? করেই তো দেখালাম, কি করলাম না? আমি ঠিক বুঝতে পারলাম না, এটা একবার একবার যদি বোঝান তা ভালো। আমি তো ফর্মুলাই বসিয়েছি, আর তো কিছুই করিনি, আমি তো ক্যালকুলেশন কিছুই নেই তো। এই তো ফর্মুলা, এই ফর্মুলাটা কি ক্লিয়ার না ক্লিয়ার নয় এটা বলো আগে। এ ইকুয়াল টু মাইনাস লগ টি, তাহলে টি ইকুয়াল টু কি হবে? লগটা উল্টো দিকে চলে গেলে কি হয়ে যায়? অ্যান্টি লগ হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ। তো টি ইকুয়াল টু অ্যান্টি লগ অফ মাইনাস এ। তো অ্যান্টি লগ করে মাইনাস এটা বসিয়ে দিলাম আমরা, তাই না? মানে অ্যান্টি লগ মানে কি 10 টু দি পাওয়ার, লগের বেস তো 10। তো এই অ্যান্টি হ্যাঁ লগ, তো ক্যালকুলেটরে তোমরা ডাইরেক্ট অ্যান্টি লগ অপশন পাবে। তো অ্যান্টি লগ ইন্টু দিস যদি করা হয় মাইনাস অফ এ, তাহলে সেটার মান এটা এসছে, জাস্ট মান ক্যালকুলেটর যে মানটা বসিয়ে দিয়েছে সেটা হচ্ছে টি। এবার টি কে পার্সেন্ট করে দিলেই পার্সেন্ট টি, 100 দিয়ে গুণ করতে হয়। এই যে দেখো না, আমরা করলাম তো, এই যে দেখো টি আই আই বাই আই জিরোটা কি বলা হয়? টি তো, এই যে আগে। তাহলে টি কে হ্যাঁ 100 দিয়ে হ্যাঁ গুণ করলেই তো পার্সেন্ট টি হয়ে যায়। ওকে, বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি বলো? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার হচ্ছে তাহলে পার্সেন্ট টি, আমাদের টি পার্সেন্ট হলো কত? 92%। তার মানে ট্রান্সমিটেন্স হচ্ছে 92%। তার মানে তুমি যা লাইট দেবে তার 8% অ্যাবজর্ব হবে আর 92% বেরিয়ে যাবে, সেটাই হচ্ছে এইটা। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা বলে যে আচ্ছা যদি আমি অ্যাবজর্বেন্সটাকে দ্বিগুণ করে দিই, ইফ অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু 2a, হ্যাঁ, এটাকে যা ছিল তাকে দ্বিগুণ করে দিলাম, মানে 2 ইন্টু 0.035, তখন পার্সেন্ট ট্রান্সমিটেন্স কত হবে? দেখো অ্যাবজর্বেন্সকে বাড়িয়ে দেওয়া হলো, বেশি অ্যাবজর্পশন করা হচ্ছে, এখন ডবল অ্যাবজর্ব করছে, তাহলে আমাদের ট্রান্সমিটেন্স কত হবে? কত হবে ডাইরেক্ট বলো, কত হতে পারে? The 48. অ্যাবজর্বেন্স যদি ডবল হয়ে যায় ট্রান্সমিটেন্স তো কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। হাফ হয়ে যাবে, মানে কত হবে? 92 অর্ধেক হয়ে যাবে, 40. তাই হবে কি? অ্যাবজর্বেন্স দ্বিগুণ করে দেওয়া হলো, তার মানে 8% অ্যাবজর্ব করছিল, এখন 16% অ্যাবজর্ব করবে, অ্যারাউন্ড 15 থেকে 16%। তাহলে ট্রান্সমিট কত করবে? 85 or 84%। হাফ হয় নাকি? ওইভাবে হিসেব হয় নাকি? মানে এটা এরকম না, সে বয়সের মতো নয়, মানে ব্যাপারটা সে বয়সের মতো, যে যে ভাই আর বোনের বয়সের পার্থক্য 3 বছরের যদি হয়, তাহলে এখন যদি 10 বছর হয় ভাইয়ের বয়স, তাহলে 50 বছর যখন হবে তখন বোনের বয়স কত হবে। তার মানে এই নয় যে ওটা এরকম করবে আর কি, অর্ধেক করলে তখন অর্ধেক করবে, সেই নয়। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এখানে তুমি কত পার্সেন্ট, 8% হয়েছে, 8% থেকে ডাবল করে দিয়েছো, তোমার এখন 10%, এই 8% থেকে 16% অ্যাবজর্ব করবে, 2a করে দিয়েছো, তাহলে 16% অ্যাবজর্ব করবে, মানে ট্রান্সমিটেন্স কিন্তু তাহলে 16 বাদ যাবে, তার মানে ওই 84 বা 85% অ্যারাউন্ড এরকম হবে। তো ক্যালকুলেট করে দেখো কত আছে। তো এখন এ ড্যাশটা কত? 85% আসছে। 85% মতোই আসবে, হ্যাঁ। তাহলে এখানে আমাদের টিটা কত হচ্ছে? তাহলে টিটা হচ্ছে তাহলে অ্যান্টি লগ অফ মাইনাস অফ 2 ইন্টু 0.035, দ্বিগুণ করে দেওয়া হলো। তাহলে এটা করলে দেখবে কত এসছে, টি কত এসছে? 0. টি হচ্ছে 0.85। হ্যাঁ, তাহলে পার্সেন্ট টি হবে 0.85 ইন্টু 100, দ্যাট ইজ 85% অ্যারাউন্ড। ঠিক আছে, এইটা হবে পার্সেন্ট ট্রান্সফার। ওকে, বুঝলে? তার মানে অ্যাবজর্বেন্স ডবল করে দিলে ট্রান্সমিটেন্স অর্ধেক হয়ে যাবে না, তাই না? যেটা অ্যাবজর্ব করবে সেটা বাদ চলে যাবে। লিখেছো?
হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো আর একটা ধরো বলছে এল, মানে পাথ লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার, এপসাইলন মানে পারমিট কি বলে অ্যাবজর্পটিভিটি, সেটা বলছে 1.47 ইন্টু 10⁴ ইউনিট কি ছিল আমাদের, মোল ইনভার্স লিটার সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে অ্যাবজর্পটিভিটি। অ্যাবজর্বেন্স বলা আছে 0.3675, বলছে কনসেন্ট্রেশন অফ দি স্যাম্পল কত হবে। তাই এটা প্র্যাকটিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যালে এরকম অ্যাবজর্বেন্স মেশিনে মাপা হয়। হ্যাঁ, পাথ লেন্থ এলটা তো তোমার কিউবেটের লেন্থ, 1 সেন্টিমিটার লেন্থ থাকে, তো এপসাইলন তো কনস্ট্যান্ট, সেটা মেশিনের দেওয়া থাকে। আচ্ছা, আর অ্যাবজর্বেন্স তুমি মেশিনের ডিজিটাল বোর্ডে পাবে, তাহলে সিটা সেখান থেকে বেরিয়ে যাবে কনসেন্ট্রেশন। তো প্র্যাকটিক্যালের জন্য এইরকম ক্যালকুলেশন করতে হয়, যখন প্র্যাকটিক্যাল আননোন একটা স্যাম্পল দিয়ে বলে কনসেন্ট্রেশন বার করো, তাহলে সেখানে কিন্তু এইভাবে মানে ডেটা নিয়ে ক্যালকুলেট করতে হয়। তাহলে এখানে কি করবে বলো, কোন ফর্মুলা ইউজ করবে? A is equal to epsilon. A ইকুয়াল টু এপসাইলন সিএল, তোমাদের জাস্ট মান বসিয়ে দিতে হবে, সিটা ইকুয়াল টু এ বাই এপসাইলন ইন্টু এল। তাহলে এটা বলে দিয়েছে কত, 0.3675, এপসাইলন বলেছে 1.47 ইন্টু 10⁴ ইন্টু 1 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, তাহলে আলটিমেটলি ইউনিট থাকবে হচ্ছে মোল পার লিটার, উপরে চলে গেল। তাহলে এইটা পুরোপুরি ক্যালকুলেট করলে কত হয় দেখো তো, সিটা 2.5 into 10 to the power minus 5. 10⁻⁻? 5. ভুল হলো, দেখো তো আরেকবার চেক করো। হ্যাঁ স্যার, এটাই এসছে। 10⁻5 এসছে? হ্যাঁ। তাই আসছে, আরেকবার বললাম। দাঁড়াও দেখছি। -2.5 into 10⁻⁶ এসছে তো। না, -6।10⁵, ঠিক আছে। তাহলে 2.5 ইন্টু 10⁻⁻5 এত মোল লিটার ইনভার্স বা মোল পার লিটার, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ দাদা। তাহলে এইরকম ছোট ছোট কিছু প্রবলেম এখানে আছে, হ্যাঁ, যেগুলো আমরা এখান থেকে করতে পারি। তাহলে এই হয়ে গেল ল্যাম্বার্ট বিয়ার্স ল। তাহলে ল্যাম্বার্ট বিয়ার্স ল এবং তার রিলেটেড প্রবলেমস, এটা আমরা এখান থেকে পেলাম। ওকে, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট স্টেটমেন্ট হিসেবে আসে ল্যাম্বার্ট ল, বিয়ার্স ল, এগুলো জানতে চাই, এবং এতে নিউমেরিক্যাল প্রবলেম আসে। হ্যাঁ, এগুলো তোমাদের একটু জানতে হবে ভালো করে। এবার এই জিনিসটা তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতেও পড়বে, ফটো কেমিস্ট্রিতে আবার, কিন্তু পরে কোন সেমিস্টারে আছে, যে হয়তো 6 সেমিস্টারে থাকতে পারে, বা এই সেমিস্টারে আছে কিনা জানি না। তো ফিজিক্যাল কেমিস্ট্রিতেও ফটো কেমিস্ট্রিতে এই ল্যাম্বার্ট বিয়ার্স লটা আছে, তো সেখানে দেখবে পড়াবে, কিন্তু এই পেপারে যেহেতু আছে আমাদের এটাকে পড়তে হলো। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে এই যে ল্যাম্বার্ট বিয়ার্স ল পড়লাম, এটা আমার কাজে লাগবে একটু, মানে পরে আমার কাজে তো লাগবেই। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সিলেবাসে দেখো দুটো স্পেকট্রোস্কোপি, মানে মেনলি স্পেকট্রোস্কোপির মধ্যে ইউভি আর আইআর আছে এদিকে, আর ওদিকে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি বলে একটা আলাদা পার্ট আছে। কিন্তু এখানে ইউভি, আইআর, এনএমআর এইসব যে পার্টগুলো তোমরা জানো, তার মধ্যে আমাদের এখানে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি আর আইআর স্পেকট্রোস্কোপি আছে, এবং তার ইনস্ট্রুমেন্টেশন আছে। এখানে থিওরিটিক্যালটা মানে ব্যাপারটা নেই, থিওরিটিক্যাল ব্যাপারটা তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিতে আছে বা অর্গানিক কেমিস্ট্রিতে আছে। এইখানে অ্যানালিটিক্যালে হচ্ছে এই ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে
যে ইউভি ভিজিবল স্পেকট্রোমিটার, হ্যাঁ, যে যে ইনস্ট্রুমেন্টের মধ্যে কাজটা করা হয়, হ্যাঁ, যে পরীক্ষাগুলো করা হয়, যে অ্যাবজর্বেন্স বলছি না, যে অ্যাবজর্বেন্স স্যাম্পেল তুমি দিলে অ্যাবজর্বেন্স ডিজিটাল বোর্ডে দেখিয়ে দিল, তাহলে অ্যাবজর্বেন্সটা দেখালো, সেই মেশিনটা কিভাবে দেখালো, হ্যাঁ, তার তার মধ্যে কি ফিজিক্স আছে, হ্যাঁ, সেটা তোমাকে বুঝতে হবে। তো সেই ইনস্ট্রুমেন্টেশনটা আমাদের এখানে আছে, আর থিওরিটিক্যাল পার্টটা আমাদের ফিজিক্যাল এবং অর্গানিক কেমিস্ট্রিতে আছে। তো আমরা ওই ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি এবং আইআর স্পেকট্রোস্কোপি এই দুজনের ইনস্ট্রুমেন্টেশন পড়বো। তো আজকে আমরা যেটা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি সেইটা আমরা শুরু করবো, তার ইনস্ট্রুমেন্টেশনটা, ঠিক আছে? তো সেটা যাই করি না কেন, ইউভি ভিজিবল আর আইআর যাই করি না কেন, সেখানে অ্যাবজর্পশনের একটা প্রশ্ন আছে, তাই জন্য আমরা অ্যাবজর্বেন্স ট্রান্সমিটেন্স এই পার্টটা আমরা পড়ে নিলাম, বেসিক জায়গাটা, যেটা ল্যাম্বার্ট বিয়ার্স ল অ্যাকচুয়ালি ডিল করে। আচ্ছা, হয়েছে? দেখো ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, অ্যাকচুয়ালি এর মধ্যে আমরা কি পড়বো না, ইনস্ট্রুমেন্টেশন পার্টটা পড়বো। আচ্ছা, যে ইনস্ট্রুমেন্টেশন মানে ওর মধ্যে যে ইনস্ট্রুমেন্টগুলো কিভাবে কাজ করে, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি মানে ইউভি ভিজিবল স্পেকট্রোমিটার সম্বন্ধে পড়বো আমরা। হেডিং দিয়েছো? হ্যাঁ দাদা। আচ্ছা দেখো, আমরা প্রথমেই ক্লাসে আমরা আগের দিন ডিসকাস করছিলাম যে ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন, যেটা ইএমআর, সেটা মূলত কয় ধরনের? আটটা। 8 ধরনের, তাই তো? 8 ধরনের। তো 8টা ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি। আচ্ছা, সবচেয়ে হাইলি এনার্জেটিক যে রেডিয়েশন, সেটা কে? ভাই, সবচেয়ে এনার্জেটিক গামা স্যার। কসমিক রে। কসমিক রেজ সবচেয়ে এনার্জেটিক। তার থেকে কম এনার্জেটিক হচ্ছে গামা। তার থেকে কম হচ্ছে এক্স রেজ। তার থেকে কম এনার্জেটিক হচ্ছে ইউভি রেজ। ইউভি, আচ্ছা, ইউভিটার রেঞ্জ হচ্ছে 50 থেকে 400 ন্যানোমিটার ইউভি। আচ্ছা, ইউভির পরে হচ্ছে ভিজিবল, তার থেকে কম এনার্জেটিক। আচ্ছা, ভিজিবলটা হচ্ছে অ্যাকচুয়ালি 400 থেকে 800 ন্যানোমিটার। হ্যাঁ, 400 থেকে 800 ন্যানোমিটার। আচ্ছা, এরপরে ভিজিবলের পরে আছে যেটা, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা কটা হলো, এক মিস হয়ে গেল নাকি কোনটা? ও আইআরটা মিস হয়েছে না, আইআর একটা, এখানে হচ্ছে আইআর ইনফ্রারেড, ইনফ্রারেড রেস। তার নিচে তার থেকে কম এনার্জেটিক হচ্ছে মাইক্রোওয়েভ, আর তার নিচে হচ্ছে রেডিও ওয়েভস। রেডিও ওয়েভস, এই হচ্ছে টোটাল ক্লাসিফিকেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেখানে 8 ধরনের রেডিয়েশন আছে। সবচেয়ে কম এনার্জেটিক হচ্ছে রেডিও ওয়েভস, আর সবচেয়ে বেশি এনার্জেটিক হচ্ছে কি, কসমিক রেস, তাই তো? আচ্ছা, তাহলে যত বেশি এনার্জেটিক, তাহলে ল্যাম্বডা তার কি হবে, ছোট হবে। তাহলে কসমিক রের ল্যাম্বডা সবচেয়ে মিনিমাম, আর রেডিও ওয়েভ এর ল্যাম্বডা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এখানে কসমিক রে তার হচ্ছে ল্যাম্বডা মিনিমাম, আর এটা যেহেতু কম এনার্জি, তাহলে ল্যাম্বডা হচ্ছে ম্যাক্সিমাম, আর ই হচ্ছে মিনিমাম, এনার্জি মিনিমাম, আর এটা হচ্ছে
এনার্জি ম্যাক্সিমাম। ঠিক আছে, এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এবার এই যে ভিজিবল রেডিয়েশনটা তুমি দেখতে পাচ্ছ, এই ভিজিবল রেডিয়েশনটা কতটা? 400 থেকে 800। তো এর মধ্যে কারা আছে? কারা আছে? ভিজিয়ার। তাহলে ভিপজিওর আছে না? হ্যাঁ দাদা। তাহলে কি আছে না? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এই হচ্ছে ভিজিবল যারা, তাদের আবার ফার্দার ক্লাসিফিকেশন। সেখানে যদি এইখানে খেয়াল করা হয়, তাহলে এদিক থেকে এদিকে যত যাব আমি, তত ল্যামডা এবং এনার্জির কি চেঞ্জ হচ্ছে? ল্যামডা কি হচ্ছে? ল্যামডা বাড়ছে। লম্বা বাড়বে, ল্যামডা এনার্জি কম। বাড়ছে, এনার্জি কমছে। তার মানে আমাদের রেড, রেডের সবচেয়ে ল্যামডা বেশি কিন্তু এনার্জি সবচেয়ে কম, আর ভায়োলেটের হচ্ছে ল্যামডা কম, এনার্জি বেশি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যেহেতু ইউভি ভিজিবল রিজিয়ন মানে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি পড়তে হবে, তাই না? তো ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি যদি পড়তে হয়, তারপরে এখানে অ্যাকচুয়ালি এই পুরো পার্টটাকে আমাকে কভার করতে হবে, ইউভি অ্যান্ড ভিজিবল। তাহলে ইউভি ভিজিবল যদি হয়, ইউভি ভিজিবল রিজিয়নটা কত হবে? তাহলে কত হবে? দেখো 50 থেকে 400 হচ্ছে ইউভি, আর 400 থেকে 800 হচ্ছে 50 ভিজিবল। থেকে 800। তারপর অ্যাকচুয়ালি টোটালটা হচ্ছে 50 থেকে 800 ন্যানোমিটার। এইটা হচ্ছে ইউভি ভিজিবল রেঞ্জ। তাহলে ইউভি ভিজিবল রেঞ্জ এইটা হচ্ছে পুরোটাই। ওকে, আচ্ছা, এবার এই ইউভি ভিজিবল রেঞ্জকে 3টে ভাগে ভাগ করা হয়। 3টে ভাগে ভাগ করা হয়, ইউভি ভিজিবল রেঞ্জকে 3টে ভাগে ভাগ করা হয়। ইউভি ভিজিবল রেঞ্জকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে দেখো, একটাকে বলা হয় দি ফার ইউভি রিজিয়ন। দি ফার ইউভি রিজিয়ন, দি ফার ইউভি রিজিয়নের রেঞ্জ হচ্ছে তোমার 500 থেকে 200 ন্যানোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ফার ইউভি রিজিয়ন বলা হয়। এই ন্যানো এই ওয়েভলেন্থ গুলোকে ফার ইউভি রেঞ্জের ওয়েভলেন্থ বলা হয়। আচ্ছা, আর এরপরে যেটা সেকেন্ড, সেটাকে বলা হয় নিয়ার ইউভি। নিয়ার ইউভি রিজিয়ন, এই নিয়ার ইউভি রিজিয়নের রেঞ্জ হচ্ছে ওই 200 থেকে 400 ন্যানোমিটার। ঠিক আছে, আর লাস্ট যেটা সেটা হচ্ছে ভিজিবল রিজিয়ন। সেটা কত? 400 থেকে 800 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল আমাদের ক্লাসিফিকেশন। এই 3টে পার্টে আমাদের ভাগ হচ্ছে ইউভি অ্যান্ড ভিজিবল। ঠিক আছে, তো জেনারেলি এই যে 50 থেকে 200 এই ন্যানোমিটার লাইট দিয়ে কোনো এক্সপেরিমেন্ট করা হয় না জেনারেলি। তো এটাকে ইউজ করা মানে ফার ইউভি রিজিয়ন কি ইউজ করা হয় না এক্সপেরিমেন্টে। তো এটাকে আমরা লিখে রাখতে পারি ফর আওয়ার নলেজ বা ফর আওয়ার ইনফরমেশন, নট ইউজুয়ালি ইউজড, নট ইউজুয়ালি ইউজড। এই ফার ইউভি রিজিয়নটাকে এক্সপেরিমেন্টে ব্যবহার করা হয় না। তাহলে এক্সপেরিমেন্টে কোনটা ব্যবহার করা হয়? এক্সপেরিমেন্টে ব্যবহার করা হয় হচ্ছে ওই কি বলে
নিয়ার ইউভি রিজিয়ন আর ভিজিবল রিজিয়ন। ভিজিবল। ঠিক আছে, এইটা হলো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রেঞ্জ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের রেঞ্জ। ওকে, আচ্ছা, এবারে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে রেঞ্জটা আমরা পড়লাম, এটাকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রোম্যাগনেটিক মানে ইউভি ভিজিবল যে স্পেকট্রোস্কোপি যে পার্টটা, সেখান থেকে শুধুমাত্র ইউভি ভিজিবল পার্টটাকে আমরা তুলে নেব, নিয়ে সেখানে তার উপর আমরা ডিপেন্ড করে আমরা ওই ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি বা ইউভি ভিজিবল স্পেকট্রোমিটারের যে ফেনোমেনাগুলো সেগুলো বুঝবো। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমরা বুঝবো। এবার আমাদের একটা পার্ট আমাদের বাকি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে ল্যাম্বার্ট বিয়ার্স ল, যেটা আমরা পড়লাম এক্ষুনি। এই ল্যাম্বার্ট বিয়ার্স ল, এই ল্যাম্বার্ট বিয়ার্স ল এর কিছু ডেভিয়েশন, তার কিছু ভুল ভ্রান্তি, মানে এই যে ল্যাম্বার্ট বিয়ার্স ল যে স্টেটমেন্টটা দিয়েছে, এই ল্যাম্বার্ট বিয়ার্স ল এর যে স্টেটমেন্টটা পুরোপুরি কারেক্ট নয়। এখানে মানে থিওরিটিক্যালি এ ইকুয়াল টু এপসাইলন সিএল, তার মানে এর সঙ্গে সি এর এটা কি হবে, এর সঙ্গে সি এর যে প্লটটা সেটা কেমন হবে। এ ইকুয়াল টু এপসাইলন সিএল যদি হয়, তাহলে এ ভার্সেস সি প্লট কেমন হবে? ইনক্রিজ হবে, মানে প্রপোর্শনালি তো। তাহলে লিনিয়ার হবে তো, y ইকুয়াল টু mx, লিনিয়ার। লিনিয়ার হবে। তো এই যে লিনিয়ার প্লটটা হবে, এটা হচ্ছে ল্যাম্বার্ট বিয়ার্স ল। তার মানে তুমি সবসময় কনসেন্ট্রেশন যে দ্বিগুণ বাড়ালে তোমার অ্যাবজর্বেন্স কতটা বাড়বে বলো? লিনিয়ার মানেটা কি? কনসেন্ট্রেশন দ্বিগুণ বাড়লে অ্যাবজর্বেন্স দ্বিগুণ বাড়বে, দ্বিগুণ বাড়বে, হ্যাঁ। দ্বিগুণ বাড়বে। তো এটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ, যে কনসেন্ট্রেশন যদি স্যাম্পেলে তুমি দ্বিগুণ বাড়িয়ে দাও, তাহলে এটাও অ্যাবজর্বেন্সও তার দ্বিগুণ বেড়ে যাবে, 3 গুণ বাড়ালে এটাও 3 গুণ বাড়াবে। এটা হচ্ছে আমার লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এ অ্যান্ড সি, কারণ আমাদের ইকুয়েশনটাই হচ্ছে, থিওরিটিক্যাল ইকুয়েশনটাই হচ্ছে এ ইকুয়াল টু এপসাইলন সিএল। ওকে, এবার এটা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, কিন্তু আমরা কি জানি বাস্তবে যখন আমরা এক্সপেরিমেন্ট করব হাতে কলমে, তখন সবসময় একদম থিওরিটিক্যাল যে স্ট্রেট লাইন প্লটটা হওয়ার কথা, সেই প্লটটা হয় না। কি হয় না, একটু ডেভিয়েট করে যায়, হয় দেখা যায় একটু বাঁকা চেহারা হয়, মানে একটু কার্ভেচার টাইপের হয়। হ্যাঁ, পুরোপুরি স্ট্রেট লাইন আসে না। তো পুরোপুরি স্ট্রেট লাইন তো থিওরি বলছে পুরোপুরি স্ট্রেট লাইন আসবে, কারণ এ ইকুয়াল টু এপসাইলন সিএল। কিন্তু এক্সপেরিমেন্টালি আমরা যখন দেখি, তখন কোনো একটা স্যাম্পলকে নিয়ে যখন তুমি অ্যানালিসিস করবে, তোমার প্র্যাকটিক্যালও যখন করবে, তখন দেখবে প্লটটা পুরোপুরি কিন্তু স্ট্রেট লাইন আসে না। হ্যাঁ, একটু কার্ভেচার টাইপের হয়ে যায়। সেটা নেগেটিভ কার্ভেচার হতে পারে বা পজিটিভ কার্ভেচার হতে পারে, বা পজিটিভ ডেভিয়েশন বা নেগেটিভ ডেভিয়েশন হতে পারে। এই যে ব্যাপারটা, যেটা স্ট্রেট লাইন থেকে বেঁকে যাচ্ছে একদিকে, পুরোপুরি স্ট্রেট লাইন আসছে না, একটু কার্ভ টাইপের হয়ে যাচ্ছে, এই কার্ভটাই হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল অবজারভেশন। এবং এই এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেহেতু থিওরিটিক্যাল ল্যাম্বার্ট বিয়াস ল থেকে একটু ডেভিয়েট করে যায়, তাই জন্য আমাদের এখন যে পার্টটা পড়তে হবে সেটা হচ্ছে ডেভিয়েশন অফ ল্যাম্বার্ট বিয়াস ল। ল্যাম্বার্ট বিয়াস ল এর যে ত্রুটি বা লিমিটেশন, যেটা কিনা এক্সপেরিমেন্টের সঙ্গে কিছুটা মানে অমিল দেখা দিচ্ছে, সেই সেই জায়গাটা আমাদের একটু পড়তে হবে, যে ডেভিয়েশন অফ ল্যাম্বার্ট বিয়ার্স ল। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও পড়তে হবে যে ডেভিয়েশন অফ ল্যাম্বার্ট বিয়ার্স ল, এই যে বাঁকা চেহারাটা হচ্ছে কার্ভের, কার্ভেচার টাইপের হচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে না, এটা কেন হচ্ছে, মানে এই কার্ভেচার টাইপের কেন হচ্ছে, সেটারও আমাদের লজিক বুঝতে হবে, কারণ এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায়। এবং তোমাদের নতুন যে সিলেবাসে যে ডিএসসি পেপার, সেখানে তো আসবেই, এখানে তো এই ধরনের কোশ্চেনটা খুব পছন্দ করবে তারা। এই ধরনের কোশ্চেনটা দেবে যে কেন ল্যাম্বার্ট বিয়ার্স ল এর ডেভিয়েশন হয়, এবং এই তার এক্সপ্লানেশন সেই জায়গাটা আর কি। হ্যাঁ, তো আমরা এখন ডিসকাস করে নেবো একটু, সেটা হচ্ছে ডেভিয়েশন অফ ল্যাম্বার্ট বিয়ার্স ল। ডেভিয়েশন অফ ল্যাম্বার্ট বিয়ার্স ল। আচ্ছা, আমরা জানি কি অ্যাবজর্বেন্স, A which is equal to epsilon CL। হ্যাঁ, তো এপসাইলন সিএল, যেখানে এলটা হচ্ছে পাথ লেন্থ, সিটা হচ্ছে কনসেন্ট্রেশন, আর এপসাইলনটা হচ্ছে অ্যাবজর্পটিভিটি। তাহলে এটা হচ্ছে, এলটা হচ্ছে পাথ লেন্থ, সিটা হচ্ছে কনসেন্ট্রেশন,
এপসাইলনটা হচ্ছে অ্যাবজর্পটিভিটি। অ্যাবজর্পটিভিটি কনস্ট্যান্ট। অ্যাবজর্পটিভিটি কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই অ্যাবজর্পটিভিটি কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন এবং পাথ লেন্থ তিনটেকে গুণ করলে অ্যাবজর্বেন্স পাওয়া যায়। আচ্ছা, এবার সিম্পলি তুমি যদি ইকুয়েশনটাকে খেয়াল করো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা একটা গ্রাফিক্যাল প্লট করি, তাহলে অ্যাবজর্বেন্স, যেটাকে আমরা এ দিয়ে প্রেজেন্ট করছি এই অ্যাক্সিসে, আর এদিকটা আমাদের কনসেন্ট্রেশন, সেটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এ এবং সি এর যে প্লটটা সেটা কি হবে? এ আর সি এর প্লটটা হবে একটা স্ট্রেট লাইন, এরকম হবে, ঠিক আছে, ঠিক আছে, এটা হবে। তাহলে এটা হচ্ছে থিওরিটিক্যাল প্লট, থিওরিটিক্যাল প্লট এইটা। কিন্তু এক্সপেরিমেন্টালি কি বলছে? এক্সপেরিমেন্টে তুমি যখন এই কাজটাই করবে তখন তুমি এটা এইরকম প্লট টাইপের পাবে। প্রথম দিকে ঠিক আছে, এরকম যাচ্ছে যাচ্ছে যাতে যাতে এইরকম টাইপের একটা কার্ভ পেতে পারো, অথবা এইরকম একটা কার্ভ পেতে পারো, ঠিক আছে, একটু কার্ভেচার টাইপের হয়ে যাবে আর কি, ঠিক আছে। তুমি পুরোপুরি স্ট্রেট লাইন পাবে না, হ্যাঁ, তাহলে পুরোপুরি স্ট্রেট লাইন পাবে না। তো এই যে পুরোপুরি স্ট্রেট লাইনটা তুমি পাচ্ছ না, হ্যাঁ, তারপরে এটাকেই বলা হচ্ছে ডেভিয়েশন। তো তুমি খেয়াল করো এইটা যেটা হয়েছে সেটাকে বলা হবে, দেখো স্ট্রেট লাইনের নিচের দিকে আছে, তো এটাকে বলা হবে নেগেটিভ ডেভিয়েশন, এটা এক্সপেরিমেন্টালি। আর এইটাকে বলা হবে পজিটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন, ওকে। তো এটা এক্সপেরিমেন্টালি আমরা দেখতে পাই যে পুরোপুরি থিওরিটিক্যাল প্লটের যে স্ট্রেট লাইন হওয়ার কথা সেই স্ট্রেট লাইনটা হয় না, সামহাউ একটা কি হয়, একটা কার্ভেচার টাইপের হয়, দ্যাট ইজ পজিটিভ ডেভিয়েশন অ্যান্ড নেগেটিভ ডেভিয়েশন, এইটা জিনিসটা হয়। তাহলে আমরা অ্যাকচুয়ালি ডেভিয়েশন অফ ল্যাম্বার্ট-বিয়ার্স ল কয় ধরনের দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে 2 টাইপস অফ ডেভিয়েশন দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে there are 2 types of deviations in Lambert-Beers law। কি কি? একটাকে আমরা বলছি কি পজিটিভ ডেভিয়েশন, আচ্ছা, আর একটা নেগেটিভ ডেভিয়েশন। আচ্ছা, পজিটিভ ডেভিয়েশন যদি তোমাকে বলা হয়, পজিটিভ ডেভিয়েশন মানেটা কি হলো? তার মানে দেখো পজিটিভ ডেভিয়েশন মানেটা কি, তুমি খেয়াল করো, ভালো করে খেয়াল করো, যে যদি স্ট্রেট লাইন হতো, মানে ইকুয়েশনটাকে যদি ফলো করতো, ইকুয়েশন এ ইকুয়াল টু ইপসাইলন সিএল যদি ফলো করতো, তাহলে তারা কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে অ্যাবজর্বেন্সটা একই হারে বাড়তো, কনসেন্ট্রেশন দ্বিগুণ করলে অ্যাবজর্বেন্স দ্বিগুণ বাড়তো। কিন্তু পজিটিভ ডেভিয়েশন মানেটা কি? মানেটা হচ্ছে দেখো তুমি কনসেন্ট্রেশনটা তোমার এই জায়গাটা যদি থাকতো, হ্যাঁ, এই জায়গাটায় কনসেন্ট্রেশন থাকতো, তোমার অ্যাবজর্বেন্স হতো এই জায়গাটায়, তাই না? কিন্তু হচ্ছে কোথায়? এই জায়গাটায়, তাই না? এই জায়গাটায় হওয়ার কথা, কিন্তু হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা। তার মানে অ্যাবজর্বেন্স বেশি না কম রিয়ালিটিতে? বেশি। বেশি। বেশি হয়ে তার মানে যাচ্ছে। পুরো পার্টিকুলার কনসেন্ট্রেশনে যতটা অ্যাবজর্ব করার কথা তার থেকে বেশি লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে, তাই না? পজিটিভ ডেভিয়েশন মানে তো তাই। তার মানে কোন একটা স্যাম্পল পার্টিকুলার কনসেন্ট্রেশনে যতটা অ্যাবজর্ব করার কথা অ্যাকর্ডিং টু দ্য থিওরি, অ্যাকর্ডিং টু ল্যাম্বার্ট-বিয়ার্স ল, যতটা কনসেন্ট্রেশন অনুযায়ী যতটা অ্যাবজর্ব করার কথা তার থেকে বেশি অ্যাবজর্ব করে নিচ্ছে, অ্যাবজর্বেন্স বেড়ে গিয়েছে। তার মানে সেটা কি দেবে? পজিটিভ ডেভিয়েশন দেবে না? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তার মানেটা হচ্ছে when more light is absorbed than theoretical value
than theoretical value, that is theoretical value মানে কি, value created from Lambert-Beer's law বা value calculated from formula, value calculated from formula. তাহলে when more light is absorbed than theoretical value, theoretical value তে যত অ্যাবজর্ব করার কথা তার থেকে বেশি অ্যাবজর্ব করলে তাহলে পজিটিভ ডেভিয়েশন। এবার নেগেটিভ ডেভিয়েশন মানে কি হবে তাহলে আবার, তাহলে 2 নম্বর হচ্ছে থিওরিটিক্যাল থেকে কমে যাবে। নেগেটিভ ডেভিয়েশন। তো নেগেটিভ ডেভিয়েশন মানেটা কি, মানেটা হচ্ছে যখন ধরো মনে করো এই পার্টিকুলার কনসেন্ট্রেশন এটাই, তার অ্যাবজর্ব করার কথা কতটা, এতটা, কিন্তু সে অ্যাবজর্ব করছে এইরকম একটা জায়গায়, তার মানে কম করছে অ্যাবজর্পশন, তাই না? তো যতটা অ্যাবজর্ব করার কথা তার থেকে কম করছে পার্টিকুলার কনসেন্ট্রেশনে, তো থিওরিটিক্যাল ভ্যালু থেকে কম অ্যাবজর্ব করছে, তাহলে সেটা কি বলা হবে, নেগেটিভ ডেভিয়েশন। তো নেগেটিভ ডেভিয়েশন কখন হবে, when less light is absorbed when absorbed than theoretical value. Theoretical value, তাহলে theoretical value মানে কি, value created বা value calculated from formula, value calculated from formula। তাহলে এটা যদি হয় তাহলে নেগেটিভ ডেভিয়েশন দেখাবে। তাহলে বাস্তবে পজিটিভ অথবা নেগেটিভ ডেভিয়েশন দেখা যায়, কিন্তু থিওরি বলছে স্ট্রেট লাইন হবে। তো এরপরে আমাদের ডিসকাস করতে হবে যে এই যে পজিটিভ বা নেগেটিভ ডেভিয়েশন, যে ডেভিয়েশনটা হচ্ছে এটার কজ কি, কোন কারণে এই ডেভিয়েশনগুলো হতে পারে। ঠিক আছে, এমনি তো আমরা আমরা পড়েছি তাতে করে আমাদের স্ট্রেট লাইন হওয়ার কথা, কিন্তু বাস্তবে স্ট্রেট লাইন হচ্ছে না, ডেভিয়েশন হচ্ছে। তাই ডেভিয়েশনটা কেন হচ্ছে, তার কারণ কি, তো সেইগুলো আমাকে ডিসকাস করতে হবে। সেখানে বেশ কয়েকটা কারণ আছে, যেমন কেমিক্যাল রিজন হতে পারে, কেমিক্যাল তার কারণে হতে পারে, ইনস্ট্রুমেন্টের কারণে হতে পারে, ইনস্ট্রুমেন্টের কোনো গন্ডগোল থাকলে হতে পারে, মানে কেমিক্যালের গন্ডগোল থাকলে হতে পারে, ইনস্ট্রুমেন্টের গন্ডগোল থাকলে হতে পারে। আর আরেকটা হচ্ছে তুমি যে কাজ করছো, যে এক্সপার্ট যে কাজ করছে, যে হচ্ছে অ্যানালিস্ট, সেই অ্যানালিস্টের দক্ষতার উপর যদি কোনো মানে খামতি থেকে যায়, মানে সে কাজটা যদি ঠিকঠাকভাবে না করে, তার কারণেও কিন্তু এই ডেভিয়েশনগুলো হতে পারে, মানে ঠিকঠাক রেজাল্ট না আসতে পারে। তার মানে 3টে জিনিস আমরা নেক্সট পড়বো, সেটা হচ্ছে কেমিক্যাল ডেভিয়েশন, মানে কেমিক্যাল যে আমরা ইউজ করছি, যে স্যাম্পেলটা ইউজ করছি, সেই স্যাম্পেলের মধ্যে কোনো গন্ডগোল থাকলে সেটা আমরা আলোচনা করবো, কি কি গন্ডগোল থাকলে বা কেন, কি জন্য, পিএইচ এর এফেক্ট, হ্যাঁ, তারপরে ইকুইলিব্রিয়ামের এফেক্ট, ইম্পিউরিটির এফেক্ট, অনেক কিছু থাকতে পারে কেমিক্যাল এফেক্ট, সেগুলো আমরা ডিসকাস করবো যে কি কারণে ল্যাম্বার্ট-বিয়ার্স ল ডেভিয়েট করতে পারে, সেটা হচ্ছে কেমিক্যাল এফেক্ট। আচ্ছা, তারপর ইনস্ট্রুমেন্টাল এফেক্ট, ইনস্ট্রুমেন্টে কোনো প্রবলেম থাকলে, যে লাইট সোর্সটা আছে সেই লাইট সোর্সের মধ্যে কোনো প্রবলেম হলে, কারেন্ট ফ্লাকচুয়েট করতে পারে, সবকিছু অনেক কারণ থাকতে পারে, লাইটটা ঠিকঠাক স্যাম্পেলের মধ্যে দিয়ে পাস না করে বাইরে দিয়ে পাস যদি করে যায়, হ্যাঁ, তার মানে তুমি যে লাইটটা দিচ্ছ সেটা স্যাম্পলের মধ্যে না গিয়ে বাইরে দিয়ে পাস করে চলে যাচ্ছে, তাহলে সেটা আমাদের কাউন্ট হবে না। তো এই যে ব্যাপারগুলো, এগুলো ইনস্ট্রুমেন্টাল এরর থাকতে পারে। আচ্ছা, আবার যে কাজ করছে, যে এক্সপার্ট বা অ্যানালিস্ট যে কাজ করছে, সেই অ্যানালিস্টের যদি কোনো মানে এক্সপেরিয়েন্সের অভাব থাকে, সে যদি এক্সপেরিয়েন্স না থাকে, তাহলে সেজন্য হতে পারে। তো এক্সপেরিয়েন্সড হ্যান্ড দরকার ওই জন্য। বা তুমি যে স্যাম্পেলটা ইউজ করছো, যে জলটা ইউজ করছো, সেই জলটা ঠিকঠাক ভালো করে স্যাম্পেলটা না ধুয়ে, মানে যে কিউবেটটা নিয়েছো, কাঁচের পাত্রটা, সেটা ভালো করে না ধুয়ে তুমি ইউজ করছো, তাহলে সেখানেও এরর চলে আসবে। ভালো করে পরিষ্কার করতে হবে, মুছে নিতে হবে, তারপরে দিতে হবে। এগুলো প্র্যাকটিক্যাল যখন করবে দেখবে স্যাররা শেখাবে ভালো করে হাতে ধরে ধরে, যে কিভাবে কিউবেট ব্যবহার করতে হয় এবং কত সুন্দরভাবে ধরতে হয়। অনেক কাঁচের গায়ে হাত দিলে হবে না, হ্যাঁ, তাহলে ওই স্পট পড়ে যাবে এবং লাইট পাস করতে পারবে না ঠিকঠাক। তো এগুলো মানে এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে, যে অ্যানালিস্ট যে সে কেমনভাবে কাজটা করছে, এই সবগুলোর উপরে এই ডেভিয়েশনটা ডিপেন্ড করে, যে ল্যাম্বার্ট-বিয়ার্স ল কতটা ফ্রুটফুল হবে ও কতটা ডেভিয়েট করবে। তো এখান থেকে খুব ভ্যারিয়াস টাইপের ছোট ছোট কোশ্চেন চলে আসে এখান থেকে, আর সে তুমি একাডেমিকের কোশ্চেন বলো বা তুমি জ্যাম বা নেট সেট গেট যাই বলো না কেন, সব জায়গায় কিন্তু এই ল্যাম্বার্ট-বিয়ার্স ল ডেভিয়েশন থেকে কিন্তু ছোট ছোট কোশ্চেন বেশ বা কয়েকবার এসছে, প্রচুরবার এসছে। হ্যাঁ, তো এইটা আমাদের নেক্সট ডেতে প্রথম থেকে ওই জিনিসটাকে আমাদের ডিসকাস করতে হবে, যে কি কি কারণে এই ডেভিয়েশনটা হয়। ওকে, তো এইটা আমাদের নেক্সট কাজ থাকবে। তারপর আমরা ওই ইউভি ভিজিবল স্পেকট্রোমিটারের যে মেকানিজম বা ইনস্ট্রুমেন্টেশন, সেই ব্যাপারটা নেক্সট দিন পড়বো। ঠিক আছে, তো এইটা আমাদের নেক্সট দিন ক্লাসে হবে। আজকে আমাদের এই পর্যন্ত ছেড়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। দাদা বলছি ওই আগের স্লাইডটা একটু
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে, অফ করলাম। হ্যাঁ দাদা।